সো আজকের সেশনটা মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিবেট এন্ড আর্গুমেন্টেশন, ঠিক আছে? সো ডিবেট রিলেটেড যে জিনিসপত্রগুলো স্লাইড শোই তো দেখা যাচ্ছে, রাইট? নাকি হ্যাঁ ভাই, স্লাইড শোই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন টু ডিবেট এন্ড আর্গুমেন্টেশন। সো ফার্স্ট হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আমরা কি কি দেখাবো আজকের সেশনটায়। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে হাই হ্যালো, ঠিক আছে? এরপর হচ্ছে বেসিক্স। মেইন কথা হচ্ছে আজকে মানে তোমরা মোটামুটি মনে হয় জানো যে আমাদের যে মেইন স্ট্রিম ডিবেটটা হয়, মেইন স্ট্রিম ডিবেটের দুটো ফরম্যাট আছে, একটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি আর একটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি। সো আজকের ক্লাসটা হচ্ছে মানে সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি। তোমাদের যে ইন্ট্রাটা হবে বা ফ্রেশার্স যেটা বলতেছি, এটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারিতেই হবে। সো এটাই। সো এটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি। তিন হচ্ছে আর্গুমেন্টেশন, একটা ইন্টারঅ্যাক্টিভ প্র্যাকটিস করবো আমরা যে কিভাবে হচ্ছে আর্গুমেন্ট জেনারেট করা যায়, কাজ করা যায়। আর 4 নম্বর হচ্ছে স্ক্রিপ্টিং, ঠিক আছে? স্ক্রিপ্টিং মানেটা হচ্ছে স্বাভাবিকভাবেই তুমি যখন বিতর্ক করতে বসবা, ওকে, এখানে স্কুল কলেজে ডিবেট করছো কে কে, ওকে, দিস ইজ দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দোজ কাইন্ড অফ ডিবেটস এন্ড এশিয়ান পার্লামেন্ট আর ব্রিটিশ পার্লামেন্টের। কারণ এশিয়ান পার্লামেন্টের ব্রিটিশ পার্লামেন্টে যেটা হবে, তোমাকে বিতর্ক শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে একটা মোশন দিবে, ওকে, মোশন বা প্রস্তাব দিবে। তোমার থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রিপারেশন নিয়ে নিতে হবে তুমি কি বলবা, ডিবেট চলাকালীন অপোনেন্ট কি বলতেছে সেটাও শুনবা, সেটা কিভাবে ভাঙবা, যুক্তি খণ্ডন করবা, এই কাজগুলো সব হচ্ছে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে সাজায় ফেলতে হবে। বলো এই ছবিটা কিসের? কারো কোনো আইডিয়া? ব্রেকিং ব্যাড। হ্যাঁ, নাইস, ব্রেকিং ব্যাড, ঠিক আছে। ব্রেকিং ব্যাড এখানে মানে দেখছো কে কে? জাস্ট হ্যান্ড রেজটা করলেই হবে আর কি। ওকে ওকে ওকে, 3 জন 4 জন, ঠিক আছে, গুড এনাফ। আমার কাছে মোটামুটি একটা রেসপন্স আছে, আমি আরো কম আশা করছিলাম, গুড থিং, ঠিক আছে। সো এইটা খুব আইকনিক একটা সিন, ওকে। আমি হচ্ছে একটু হালকা কন্টেক্সট বলিনি যারা জানো না। ব্রেকিং ব্যাড হচ্ছে একটা টিভি সিরিজ যেখানে হচ্ছে একজন কেমিস্ট্রি টিচার থাকে, মানে এইটুকু সবারই জানা থাকার কথা, ঠিক আছে। ওয়াল্টার হোয়াইট, সে হচ্ছে কি বলে, এই প্রথম সিনে হচ্ছে সে হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়, তখন সে ড্রাগ বানানো শুরু করে। ড্রাগ বানাতে যে সে হচ্ছে একটা কি বলে ড্রাগ ডিলারের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ হয়, মারামারি লাগে সোজা বাংলায়। ড্রাগ ডিলারটাকে সে হচ্ছে আটকায় রাখে, ঠিক আছে। এখন হচ্ছে আটকায় রাখার পর তার নিজের মধ্যে হচ্ছে একটা ইন্টারনাল ক্ল্যাশ চলতে থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে ঠিক এই মানে বাম দিকে যে সিনটা, সেটা ডান দিকের সিনটা হচ্ছে তার কিছুক্ষণ কয়েক এপিসোড বা এক এপিসোডের আগের সিন আর কি, ঠিক আছে। ভালো করে যদি দেখো, ঠিক আছে, ভালো করে যদি ফলো করো, এখানে আর কি ছবিটা আর কি স্পষ্ট আমি পাই নাই গুগলে, ঠিক আছে। জাস্ট দেখো, লেট হিম লিভ আর কিল হিম, ঠিক আছে। মেইন কথা হচ্ছে ও তখন ইন্টারনাল একটা ডিলেমার মধ্যে আছে, মানে ওই যে কি বলে এই ক্রিমিনালটাকে সে নিজের তার বেসমেন্টে আটকায় রাখছে, সে কি ক্রিমিনালটাকে ছেড়ে দিবে নাকি ক্রিমিনালটাকে মেরে ফেলবে, ঠিক আছে। তো এখানে দেখো দুই পাশে কিন্তু বেশ কয়েকটা আর্গুমেন্টই লেখা, ঠিক আছে। লেট হিম লিভ এর আন্ডারে কি লেখা, দেখো, ইটস দ্য মোরাল থিং টু ডু, জুডাস ক্রিশ্চিয়ান প্রিন্সিপলস, মানে অবভিয়াসলি ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট ইয়ে, ইউ আর নট এ মার্ডারার। তারপর কি হচ্ছে, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি সেন্সিটিভ অফ লাইফ, মানে মানে জীবন কত ইম্পর্টেন্ট এরকম কিছু একটা বুঝাইছে। আর কিল হিমের নিচে একটাই আর্গুমেন্ট, জাস্ট দেখো, হি উইল কিল ইউর এন্টায়ার ফ্যামিলি ইফ ইউ লেট হিম গো, ঠিক আছে। আমরা দেখো এখানে ডান দিকে আমার আর্গুমেন্ট কিন্তু, সরি, বাম দিকে কিন্তু লেট হিম লিভের জন্য আর্গুমেন্ট অনেকগুলা, ঠিক আছে, অনেক মোরাল আর্গুমেন্ট। আর ডান দিকে আর্গুমেন্ট কিন্তু একটাই, ঠিক আছে। বাট স্টিল যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, দ্যাট ওয়ান মেক্স মোর সেন্স, তাই না? নাকি কি মনে হয়, কার কাছে মনে হচ্ছে যে না, ডান দিকের থেকে বাম দিকের গুলো বেশি সেন্স মেক করতেছে? কার কাছে মনে হয়? কারো কাছেই মনে হয় না? তাহলে তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আবিদার কাছে মনে হয়। কেন আবিদা? আমি যদি এখন আমার পরকালের কথা চিন্তা করি, আমি নিজে যদি একটা মার্ডারার না হই, আমার পরকাল একটা ভালো দিকে যাবে, আর সে মার্ডারার আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেললেও গড তার বিচার করবে। গুড এনাফ, সুন্দর আর্গুমেন্ট, ঠিক আছে। তো দ্য থিং ইজ, শোনো, মানে মেন কথা হচ্ছে সবার কাছে এই পার্টিকুলার মোমেন্টে মনে হচ্ছে আরে না না, ডান দিকেটা তো ঠিক আছে। কিন্তু তোমাকে যখন ডিবেট করতে দেওয়া হবে, এক গ্রুপ চলে যাবে ডান দিকে, এক গ্রুপ চলে যাবে বাম দিকে। তো তোমাকে বাম দিকটা ডিফেন্ড করতে জানতে হবেই, ইভেন ইফ ইউ ডোন্ট বিলিভ ইট, অলরাইট। সো সেইটা আমরা কিভাবে করবো সেটাই মেনলি আজকে শিখবো। আর বাম দিকে ছবিটা দেয়া হচ্ছে মানে একটা কি বলে, আমি এটা স্পয়েল করবো না, যারা দেখো না সিরিজটা দেখো, মানে দিস ইজ দ্য মোমেন্ট হি রিয়েলাইজেস যে ওর অ্যাকচুয়ালি ডান দিকের কাজটাই করতে হবে। তার আগের মোমেন্ট পর্যন্ত হচ্ছে বাম দিকেই ঝুঁকেছিল, ওকে। সো আমি আর বেশি বেশি কিছু বলবো না, তোমরা হচ্ছে বাকিটা দেখো, ওকে। সো এখানে হচ্ছে মোটামুটি একটা জিনিস হচ্ছে আমরা একটা
টিভি সিরিজের একটা রেফারেন্স আনলাম, এরকম অসংখ্য টিভি সিরিজ আছে, অসংখ্য মুভিজ আছে, অসংখ্য বই আছে, অসংখ্য কি বলে ফিলোসফিক্যাল থিওরি আছে, যেগুলোর উপর বেস করে আমরা প্রতিদিন ডিবেট করি। ওকে, সো এই প্রত্যেকটা জায়গাতে আমাদের এরকম ইন্টারনাল ডিলেমাগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন নিজেদেরও ফেস করা লাগে। সো যেহেতু ইন্টারনাল ডিলেমার কথা আসছে, প্রতিদিন ফেস করার কথা আসছে, পপ কালচারের একটা রেফারেন্স দিলাম, আরেকটা রেফারেন্স দিই যেটা আশা করি এখানে সবাই রিলেট করতে পারবে। ঠিক আছে, এই কোডটা হচ্ছে আমাদের এই যে জুলাই বিপ্লবের পর অন্যতম সমন্বয়ক যে হাসনাত আব্দুল্লাহ, যার বিয়ে হয়ে গেছে, বাট কে বউ আমরা এখনো জানি না, অনেকের এখনো মনে হয় সার্জিসি বউ, বাট যাই হোক, তার হচ্ছে এই কোড যে উই ডিডন্ট ওয়ান্ট টু স্টপ স্টুডেন্ট পলিটিক্স, উই ওয়ান্টেড টু এড পার্টিসান স্টুডেন্ট পলিটিক্স বিকজ দ্য ক্যাম্পাসেস হ্যাভ ল্যাক জেনুইন পলিটিক্যাল প্র্যাকটিস, উই ওয়ান্ট টু চেঞ্জ দিস সিস্টেম। ওকে, এই পার্টিকুলার ডায়লগটা হাসনাত আব্দুল্লাহ কবে দিয়েছিল এটা কি কেউ বলতে পারবা? কারো ধারণা আছে? এটা খুব সিগনিফিকেন্ট একটা দিনই দিছিল আর কি। ওকে, ঠিক আছে, আমি তাহলে বলে দিই। এটা হচ্ছে মানে পার্টিকুলার ডেট আনফরচুনেটলি আমারও মনে নেই, যেদিন হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা গঠন হলো বা শপথ গ্রহণ করলো, সেদিন হচ্ছে ওই পার্টিকুলার ডায়লগটা দিছিল। আর একটু যদি মনে করে দেখো, আমাদের হচ্ছে জুলাই মানে 5 আগস্ট সরকার পতনের আগে যখন এক দফা চলছিল, এক দফার আগে কিন্তু একটা 9 দফা ছিল। 9 দফার 6 বা 7 নম্বর দফাটা কি কারো মনে আছে? মানে বুঝতে পারার কথা আমি কোনটাকে ইন্ডিকেট করতেছি, কেউ বলতে পারবো আমাকে? স্টুডেন্ট পলিটিক্স ব্যান করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং 7 নম্বর দফা এটা ছিল, যে স্পষ্টভাবে লেখা ছিল যে সকল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ব্যান হবে। তো সেই 9 দফা যে সমন্বয়করা দিল, সেই সেম সমন্বয়করাই 5 আগস্টের পর এসে বলছে যে আমরা স্টুডেন্ট পলিটিক্স সম্পূর্ণ ব্যান চাই না, আমরা চাই পার্টিসান স্টুডেন্ট পলিটিক্স, মানে হচ্ছে এটা সবাই বুঝবা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। মানে বইটা স্টুডেন্ট হয়ে এটা না বুঝলে আসলে পেইন। 23 বছর কেউ থাকলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড না বুঝলে, বাট 22-এ সবার বুঝার কথা, তোমাদের তো আরো ভালো বুঝার কথা, তোমাদের উপর দিয়ে সবচেয়ে বড় ঝামেলাটা গেছে। এনিওয়েজ, সো ব্যাপারটা হচ্ছে উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম। ঠিক আছে, মানে এটা নিয়ে অনেক ধরনের আর্গুমেন্ট হতে পারে, অনেক ধরনের কথা আসতে পারে, মানে চেঞ্জ দিস সিস্টেম, এই কথাগুলো একসময় কিছু কিছু মানুষ বলতো আমাদের যে আমরা সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করবো। বাট ওই তো মানে এই যে কথাগুলো না, আমরা কিন্তু কনভারসেশনগুলো প্রতিদিনই চালাই, ঠিক আছে, কিন্তু আমাদের কনভারসেশন চালানোর মধ্যে না একটা সিগনিফিকেন্ট সমস্যা আছে, স্পেশালি বাঙালি জাতির। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা একটা কনফিউজড স্টেটে থাকি। প্রথম যেটা থাকি সেটা হচ্ছে এই সর্বনাশ, দুটো একসাথে দুটো চলে আসছে। এনিওয়েজ, প্রথমটা হচ্ছে ডিনায়াল। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এইটা হচ্ছে বলতে পারো নন বিতার্কিক যারা বা নন ক্রিটিক্যাল থিঙ্কার যারা, তাদের হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে ডিনায়াল। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে একটা সেট অফ বিলিভস নিয়ে, সেট অফ নর্মস নিয়ে বড় হয়েছি। ঠিক আছে, সো এটাকে যখন কেউ চ্যালেঞ্জ করতে আসে তখন হচ্ছে আমরা স্বাভাবিকভাবেই ডিনায়ালে পড়ে যাই। যেমন একটা উদাহরণ যদি দিই তোমাদের সবারই, তোমরা কেউই হচ্ছে ওই পার্টিকুলার মোমেন্টে বাম দিকে যেতে চাচ্ছিল না। ঠিক আছে, সবাই ডান দিকে যেতে চাচ্ছিল। ওকে, কারণটা দুটো, একটা হচ্ছে ওটা স্বাভাবিক চিন্তা ভাবনা, আর ওটা হচ্ছে মেজরিটি চিন্তা করে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আউট অফ দ্য বক্স যে চিন্তা করা লাগে, সেই আউট অফ দ্য বক্স চিন্তাটাই হচ্ছে আমরা আজকে শিখার চেষ্টা করব। সো এই আউট অফ দ্য বক্স চিন্তাটা যখন শুরু হয় একটা মানুষের মনে, তখন হচ্ছে সেকেন্ড স্টেপটা আসে, সেটা হচ্ছে ডিলেমা। ঠিক আছে, মানে আমি আসলে কোন দিক যাব, আমি কি ক্রিমিনালটাকে মেরে ফেলবো নাকি বাঁচায় রাখবো, আমি কি আসলে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ চাই নাকি ছাত্র রাজনীতির রিফরমেশন চাই, আমি যদি রিফরমেশনটা চাই, রিফরমেশনটা দেখতে কিরকম হবে, এই যে প্রশ্নগুলো না, এগুলো হচ্ছে ডিলেমা। কারণ ডিলেমা থেকে জিনিসটা দুই দিকে যেতে পারে। এক হচ্ছে আমার আবার কি বলে রিভার্স ইভলিউশন হবে, আমি আবার ডিনায়ালে চলে যাব, যেটা বেশিরভাগ মানুষের হয়। ঠিক আছে, তারা হচ্ছে দেখে ওই যে হ্যামিলনের বংশীবাদকের মতো, কেউ একজন বাঁশি বাজাচ্ছে, সবাই দেখছে ওইদিকে যাচ্ছে, আমিও তাহলে ওইদিকেই যাই। ঠিক আছে, বাট আই ওয়ান্ট ইউ গাইজ নট টু বি দ্য ফলোয়ার, অর অ্যাট লিস্ট ব্লাইন্ড ফলোয়ার্স। ঠিক আছে, ফলো করতে পারো, সমস্যা নেই, বাট ফলোটা করতে গেলে আগে নিজে ডিবেটটা করে নাও। ঠিক আছে, মেইন কথাটা হচ্ছে ডিলেমা থেকে যেই মোমেন্টে তোমার কনফিউশনটা ডিবেটে চলে যাবে, দ্যাট মিনস তুমি এবার ঠিকঠাক চিন্তা করা শুরু করছো, তোমার আর্গুমেন্টেশন বাড়া শুরু করছো। ওকে, সো এই আর্গুমেন্টেশন গুলো কিভাবে ফর্ম করব, এই আর্গুমেন্টেশন গুলো কিভাবে আমি রান করব, দ্যাট ইজ টুডেজ সেশনের ফার্স্ট পার্ট এখানে শেষ। একটা জাস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আস্ক ওয়াই। ঠিক আছে, এটা বিতর্কের ক্ষেত্রে সবচেয়ে মানে কি বলে খাতে খড়ি হয়ে হচ্ছে এই প্রশ্নটা দিয়ে, বাট মানে এটা অ্যাকচুয়ালি সব জায়গাতে আমাদের করা উচিত। ঠিক আছে, আস্ক ওয়াই, কেন হচ্ছে। ঠিক আছে, মানে আমি নিজে হচ্ছে একটু পর তোমাদের দেখা বুঝে বিতর্কের মোশনের সাথে এটা কিভাবে রিলেট করে ইউজ করা যায়, বাট মেইন কথা হচ্ছে এই প্র্যাকটিসটা চালু রাখা উচিত। ঠিক আছে, কেন কোশ্চেনটা করো। আর অবভিয়াসলি সবসময় কেন মানে ঝামেলাটা হয় কি আমাদের অনেক সময়, তোমরা হচ্ছে
সিএসবিও তো ফলো করো নিশ্চয়, ঠিক আছে? দেখবা অনেকে হচ্ছে জিনিসপত্র প্রশ্ন করে কাউন্টার মানে কি বলে অভিযোগটা ড্রপ করে দিয়ে চলে যাচ্ছে। সলিউশন যখন জানতে চাওয়া হচ্ছে তখন তাদের খোঁজ নেই। ডোন্ট বি লাইক দ্যাট, ঠিক আছে? তুমি যদি একটা প্রবলেমকে অ্যাড্রেস করো তাহলে তোমার একটা প্রবলেমের সলিউশন বা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট চিন্তা ভাবনা করা লাগবে। সলিউশনটা তুমি কিভাবে পাবা? অলসো আস্ক হাউ, ঠিক আছে? বাট অবভিয়াসলি ফন্টে যদি দেখতেছো কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারো। আর এই দুইটা পার্টিকুলার হোয়াই অ্যান্ড হাউ নিয়ে বিতর্কের দুটো টাইপ আছে, একটাকে বলে প্রিন্সিপাল ডিবেট আর একটাকে বলে পলিসি ডিবেট। সেটা হচ্ছে আমরা একটু সামনে আলোকপাত করবো। ফর নাও আমরা একটু বেসিক্সটা বোঝার চেষ্টা করি যে আমাদের যে ডিবেট, এশিয়ান পার্লামেন্টের ডিবেট, সেটা কিভাবে কাজ করে। এশিয়ান পার্লামেন্টের ডিবেট হচ্ছে একটা 3v3 ডিবেট, মানে 3 জনের টিম থাকে, গভর্নমেন্ট টিম একটা, অপোজিশন টিম একটা, ঠিক আছে? গভর্নমেন্ট টিমের প্রথম জনকে বলা হয়েছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে? তোমরা হয়তো সনাতনী বিতর্ক যারা করছো তারা হচ্ছে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা নামে জানো, বাট এখানে হচ্ছে সেটাই সেম জিনিসই, জাস্ট একটা ফ্যান্সি নেম দেওয়া, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের পরে বক্তব্য দেওয়া হচ্ছে লিডার অফ অপোজিশন। লিডার অফ দ্য অপোজিশন লেখা উচিত ছিল, গ্রামাটিক্যাল মিস্টেক। এনিওয়েজ, সো লিডার অফ অপোজিশন হচ্ছে তোমার কি বলে বিরোধী দলীয় নেতা, ঠিক আছে? সে হচ্ছে পক্ষ দলের বা সরকার দলের প্রথম বক্তার পর সে তার দলের কেসটা ওপেন করে স্পিচ দেওয়া শুরু করে। এরপর সে স্পিচ দেওয়া হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি লিডার অফ অপোজিশন, গভর্নমেন্ট হুইপ। গভর্নমেন্ট হুইপ মানে হচ্ছে সংসদ সদস্য, ঠিক আছে? আমি যদি বাংলা বলি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার উপপ্রধান, সরি ডেপুটি প্রাইম মিনিস্টার মন্ত্রী, আর গভর্নমেন্ট হুইপ হচ্ছে সরকার দলীয় সংসদ সদস্য, ঠিক আছে? আর কি বলে ওইদিকে হচ্ছে অপোজিশন হুইপ বা বিরোধী দলীয় সংসদ সদস্য। লিডার অফ অপোজিশন মানে বিরোধী দলীয় নেতা, ডেপুটি লিডার অফ অপোজিশন মানে বিরোধী দলীয় উপনেতা, ঠিক আছে? এই হলো বেসিক জিনিস। মানে এখানে টিম ক্যাপ্টেন হচ্ছে কাগজে কলমে একটা টিম ক্যাপ্টেন থাকে এশিয়ান পার্লামেন্টের, সেই টিম ক্যাপ্টেন বলা হয় প্রাইম মিনিস্টার বা লিডার অফ দ্য অপোজিশনে। বাট অ্যাকচুয়ালি মানে এশিয়ান পার্লামেন্টের বিউটি হচ্ছে এইখানে, ঠিক আছে? মানে সবার কন্ট্রিবিউশনটা সেম থাকে, ঠিক আছে? সনাতনী বিতর্কে যেটা হচ্ছে ঝামেলা হয়, থার্ড বক্তাই সর্বে সর্বা, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে জিনিসটা কি বলে একটু জাগল করে প্রিপেয়ার করা, তো প্রত্যেকের কিছু ডেজিগনেটেড রোলস আছে। আমি আজকে একটু আলোকপাত করার চেষ্টা করবো, সামনে যদি তোমাদের সুযোগ পাই আরেকটা একদম ইন ডেপথ সেশনের ইচ্ছা আছে আমাদের। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কথাটা হচ্ছে এই হলো বেসিক জিনিস। আর একটা জিনিস সবাই মাথায় রাখবা, তোমরা সবসময় হচ্ছে সামনে আশা করি ফেস করতে যাবা, ডিবেট টুর্নামেন্টে যাবা। অনেক ডিবেট টুর্নামেন্টে ঝামেলা লাগে কি, রুমের মধ্যে ঢুকে কোন দিকে গভর্নমেন্ট বসবে কোন দিকে অপোজিশন বসবে এ নিয়ে মারামারি লেগে যায়, ঠিক আছে? সো এই ছবিটা একটু মাথায় রেখো। যাদের ডান দিকে অলওয়েজ গভর্নমেন্ট বসে, ঠিক আছে? মানে জাজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, আবার এদিকে মানে স্ক্রিনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আবার উল্টা লাগবে। আর এটাই আর কি, মাথায় রেখো যাতে ঝামেলার মধ্যে না পড়ো। এনিওয়েজ, এশিয়ান পার্লামেন্টারিতে আমরা 5 মিনিট স্পিচ টাইম পাই ইউজুয়ালি স্ট্যান্ডার্ড এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে। মাইট ভ্যারি ইন আদার ফরম্যাটস, ইন এক্সাম্পল ডাব্লিউএসডিসি। ডাব্লিউএসডিসি হচ্ছে ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ। আমরা আসলে বুড়া হয়ে গেছি, ডাব্লিউএসডিসি ফরম্যাটে ডিবেট করার বয়স আর আমাদের নাই। বাট কি বলে এই সেম ফরম্যাটে হচ্ছে কিছু ডিবেট হয়। সেই ডিবেট ফরম্যাট গুলো হচ্ছে ইংলিশ ডিবেট মেইনলি। সেটা হচ্ছে স্পিচ টাইম থাকে 8 মিনিট, ঠিক আছে? 8 মিনিট কথা বলা লাগে। কিছু কিছু বাংলা ফেস্টও তোমরা এনকাউন্টার করবা যেখানে হচ্ছে 5 মিনিট স্পিচ টাইম না 7 মিনিট স্পিচ টাইম থাকে, ঠিক আছে? সো ইট ভ্যারিজ, ওকে? বাট সবচেয়ে নর্মাল প্র্যাকটিসটা হচ্ছে 5 মিনিটের। সো আমাদের ফ্রেশার্সও অ্যাজ ফার অ্যাজ আই নো 5 মিনিটেই অ্যাটলিস্ট রাউন্ড গুলো নাম দেওয়া হবে। সো তোমাদের হচ্ছে ওরকম মেন্টাল প্রিপারেশন রাখা লাগবে, ঠিক আছে? যে তোমাদের কোনো একটা টপিকের উপর 5 মিনিটে খুব মানে জ্বালাময়ী বক্তৃতা দিতে হবে আর কি, ঠিক আছে? ওকে, গেল 5 মিনিট তুমি স্পিচ দিবা, ঠিক আছে? এই 5 মিনিট বক্তব্য তো তুমি সনাতনীতেও দাও, 5 মিনিট বক্তব্য হচ্ছে টিভি বিতর্কতেও দাও যদি আমি ভুল না করে থাকি। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায় এশিয়ান পার্লামেন্টারির সাথে, ঠিক আছে? এশিয়ান পার্লামেন্টের সাথে বা পার্লামেন্টারির সাথে সোজা বাংলায় বলতে গেলে দ্য মেইন ডিফারেন্স ইজ এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এঙ্গেজমেন্টটা আসে হচ্ছে তোমার বেসিক এঙ্গেজমেন্ট আছে রিবার্টালস এর মধ্যে দিয়ে। রিবার্টালসটা হচ্ছে লাস্ট 3 মিনিটে দেওয়া হয়। তোমরা বলতে পারো যে ভাই এটা তো ইয়েতেও আছে, যুক্তিখণ্ডন সনাতনী বিতর্কেও আছে, সত্য কথা। কিন্তু যুক্তিখণ্ডন যদি সনাতনী বিতর্কে কেউ করে থাকো, কারো যদি পার্সোনাল অভিজ্ঞতা থাকে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে ওই যুক্তিখণ্ডনটার কোনো লাভ থাকে না, ঠিক আছে? মানে একই বক্তাই মানে থার্ড বক্তায় যুক্তিখণ্ডনটা যখন দিতে আসে নিজের কথাই আবার বলা হয়ে যায়, ঠিক আছে? সো এশিয়ান পার্লামেন্টারি একটা সুবিধা আছে এখানে। এশিয়ান পার্লামেন্টারিতে রিবার্টাল স্পিচটা হচ্ছে তোমার আইদার প্রাইম মিনিস্টার অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার দিতে পারবে। অর্থাৎ হয় প্রথম বক্তা না হলে দ্বিতীয় বক্তা, যে কোনো দলের সে দিতে পারবে। থার্ড বক্তা যে সে দিতে পারবে না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আরেকটা মজার জিনিস আছে। আমরা যদি একটু ইয়েতে যাই, ফরম্যাটে যাই, ঠিক আছে? এখানে 1 2 3 তো বুঝছো তোমরা কোন কন্টেনশনে হচ্ছে ডিবেটটা আগে। যুক্তিখণ্ডন পর্বটা অবশ্যই এই পর্বটাকে বলা হচ্ছে গঠনমূলক পর্ব, ঠিক আছে? গঠনমূলক পর্বের পরে যুক্তিখণ্ডন হয়। যুক্তিখণ্ডনটা হচ্ছে বিরোধী দল আগে করে, ওকে?
এটা একটু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কারণ ডিবেট শুরু হয় সরকার দল থেকে এন্ড কি বলে অল্টারনেটিভ ভাবে চলতে থাকে, বাট যুক্তি খণ্ডনটা করে হচ্ছে বিরোধী দল আগে। তার মানে এই যে অপোজিশন হুইপ যে স্পিচটা দিবে, ঠিক আছে, এই যে 3 নম্বরে অপোজিশন হুইপ স্পিচটা দিবে না, এইটার পরেই আইদার লিডার অফ অপোজিশন অথবা ডেপুটি লিডার অফ অপোজিশন, তারা যে কোনো একজন যুক্তি খণ্ডন করবে, 3 মিনিট কথা বলবে। এরপর হয় প্রাইম মিনিস্টার, তা না হলে ডেপুটি প্রাইম মিনিস্টার শেষ 3 মিনিট কথা বলে ওটাকে বলা হচ্ছে যুক্তি খণ্ডনের সমাপনী বক্তব্য, ডিবেটটাকে শেষ করে দিবে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত ডিবেটের বেসিক ধারণা নিয়ে? ওকে, কোন কোশ্চেন নাই, আশা করি কোনো প্রবলেমস নাই কারো কাছ থেকে। And তাহলে হচ্ছে এবার আমরা সামনে আগে যেখানে ছিলাম, 5 মিনিট হচ্ছে আমাদের কি বলে স্পিচ টাইম, এটা তো জানছই। তারপর হচ্ছে রিবাটালস হচ্ছে 3 মিনিট বলছি। হ্যাঁ, এবার হচ্ছে এঙ্গেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, পিওয়াইস। ঠিক আছে, পিওয়াইস এর ফুল ফর্মটা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। আর এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে আর কি আমি স্লাইডের মধ্যে আসলে ডিটেল লিখে আর এটাকে কনভলিউটেড করে নিয়ে মুখে বলছি, সবাই একটু মনোযোগ দাও। 5 মিনিট স্পিচ টাইম না, 5 মিনিট স্পিচ টাইমের মধ্যে প্রথম 1 মিনিট আর শেষ 1 মিনিট হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে তোমাকে এই 2 মিনিটে, শুরুর এক শেষের এক, কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। মাঝের 3 মিনিটে অপোনেন্ট দল চাইলে তোমাকে ইন্টারাপ্ট করতে পারবে। তার মানে কি, এসে কি দাঁড়ায় বলে ভাই আপনি ভুল বলতেছেন বসেন, না না না, এরকম ইন্টারাপশন না। ইন্টারাপশন হচ্ছে সে দাঁড়িয়ে বা বসেই বলবে হচ্ছে স্যার পিওয়াই বা স্যার পয়েন্ট অফ ইনফরমেশন। সোজা বাংলায় বললে তোমার স্পিচের মাঝখানে তোমার স্পিচের কোনো একটা পার্টিকুলার অংশ নিয়ে সে তোমাকে একটা কোশ্চেন করবে। বুঝা গেছে? তুমি কোশ্চেনটা গ্রহণও করতে পারো, ডিসকার্ডও করতে পারো। প্র্যাকটিস ইজ এনকারেজিং দ্য অ্যাকসেপ্টেন্স অফ পিওআইস। অলরাইট, যত তুমি পিওআই নিবা তত হচ্ছে তোমার স্পিচ বাড়ার বা ডিবেট ভালো হওয়ার চান্সেস বেশি। বাট ওই তো মানে এক স্পিচে 2-3টার বেশি পিওআই নিতে যায় না, আবার এটা হচ্ছে পার্সোনাল সাজেশন। তাহলে হচ্ছে নিজে স্পিচ দেওয়া লাগবে না, প্রশ্নের উত্তর দিতে দিতেই দিন যাবে, ওটা লাভ নেই। সো পিওআইটা হচ্ছে যখন কেউ প্রশ্নটা করবে তুমি শুনবা প্রশ্নটা দিয়ে তুমি হচ্ছে প্রশ্নের একটা ইনস্ট্যান্ট অ্যান্সার দিবা। ঠিক আছে, সো এইটাই হচ্ছে জিনিসটাকে এঙ্গেজমেন্টটা বাড়ায়। ওকে, তোমরা যদি কারো ওই যে আমাদের একটা চ্যানেল ছিল না বিটিভির সংসদ, ঠিক আছে, অবশ্য ওই চ্যানেল দিয়ে কি উদাহরণ দিব, মানে আমি বইয়ের কথাই বলি। ঠিক আছে, মেন কথা হচ্ছে সংসদের এই প্র্যাকটিসটা থাকা উচিত, বাংলাদেশে থাকছে নাকি আই ডোন্ট নো, থাকা উচিত আর কি। ওকে, কেউ একজন স্পিচ দেওয়ার পর তার স্পিচের মাঝখানে কেউ কোনো সংসদ বা কোনো মেম্বার অফ পার্লামেন্ট হয়তো কোনো একটা পলিসি ডিসকাস শুরু করে বা পলিসি উত্থাপন করে, তখন হচ্ছে ওইটার অপোজিং পার্টিরা, অ্যাজিউমিং অপোজিং পার্টি সংসদে আছে, তারা হচ্ছে তখন ওটাকে কোশ্চেন করা শুরু করে। ওকে, বুঝা গেছে? That's what POIs are, and POIs are made to make the debate more engaging in both cases. ঠিক আছে, এবার আসি হচ্ছে 3 নাম্বার পার্টে, সেটা হচ্ছে আর্গুমেন্টেশন। আর্গুমেন্টেশনে আমি একটা ছবি রাখছি বাম দিকে, আজ বাকেরের ফাঁসি। ছবিটা এই পার্টিকুলার মোমেন্টে খুব আইরনিক্যাল হয়ে গেছে এখন, মানে ইউ নো ভাই। বাট এই ছবির কি কনটেক্সটটা কেউ জানো? এনিওয়ান? বাইশের কেউ জানো না? এটা তো একটু খারাপ আজ লাগে। রবিবার নাটকের একটা ক্যারেক্টারের ফাঁসির জন্য পুরো বাংলাদেশে মানুষজন আন্দোলন করে, এরকম টাইপ। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, ওকে। আচ্ছা না, আজ রবিবার না, একটু ভুলে গেছে, কোথাও কেউ নেই। ওকে, সমস্যা নেই, মানে ওকে, সমস্যা নেই। কোথাও কেউ নেই, দেখছো কে কে? আচ্ছা, ওকে। আমার একটা দেখা মানে মুভি টুভি দেখা বাড়াবা, বুঝছো? মানে এইটাই, মানে ইটস ফান আর অনেক কিছু শিখা যায়। আচ্ছা, জাওয়াদ ভাইয়া, তুমি একটু বলো তো কেন হচ্ছে মানুষজনের এত মন টন খারাপ ছিল আর কি এই পার্টিকুলার কাহিনীটা নিয়ে? জাওয়াদ ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওর মেবি মাইক অ্যাভেলেবল নাই অর সামথিং। আরেকজন হচ্ছে মানে ফাইরুজ হ্যান্ড রেজ করছিল, তুমি একটু বলো তো আপু। হ্যাঁ শিওর না, কিন্তু বাকের ভাই ক্যারেক্টারটা অনেক পপুলারিটি পাইছিল, তো হচ্ছে ওনার ফাঁসি হয়ে যাবে এটা কেউ মেনে নিতে পারছিল না, এই জন্য লাইক আন্দোলনও করে শুরু করে দিয়েছিল। ওকে ঠিক আছে, আবিদা বল তাহলে। হ্যালো? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি আমি বলে দিই এটা।
পার্টিকুলার কাহিনীটা এখানে যেখানে হয়েছিল, মানে সিরিজের একটু স্পয়লার হয়ে যাবে, বাট যাই হোক সমস্যা নেই। মেন কথা হচ্ছে বাকের ভাই যে ক্যারেক্টারটা আসাদুজ্জামানুর প্লে করছে, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে নিরপরাধ ছিল, ঠিক আছে, মানে নির্দোষ ছিল, বাট ভুল কেসে ফেসে যে তাকে হচ্ছে ফাঁসিটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এইটা নিয়ে আর কি মানুষজনের অনেক হাপিত্তে ছিল, দুঃখ কষ্ট ছিল যে এটা কি হলো, এটা ঠিক না। হুমায়ুন আহমেদের এগেনস্টে মানে মানুষজন মাঠেও নামছিল আন্দোলন করার জন্য, না বাকের ফাঁসি দেওয়া যাবে না, বাট হুমায়ুন আহমেদ শেষমেশ হচ্ছে মানে নিজের কথা রাখছে, বাকেরকে মেরে ফেলছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য বেসিক কাহিনী। এটার কথা কেন বলছি, এটার পর একটা কনভারসেশন স্টার্ট করছিল। আর আমি যদি ভুল না করে থাকি, লাস্ট হচ্ছে সুবর্ণ মোস্তফা যে ক্যারেক্টার মুনা, তার হচ্ছে আমার ডায়লগও ছিল যে মৃত্যুদণ্ড, মানে আমি ভুল হতে পারি, এটা আমার ঠিক এক্সাক্ট মনে নাই, বাট সামথিং ওয়াজ অ্যালং দিস লাইন যে মৃত্যুদণ্ড যদি না থাকে, অ্যাটলিস্ট ঠিক মানুষকে আমরা না মারতে পারি, বাট কোনো ভুল মানুষকে মেরে ফেলবো না, ঠিক আছে। সো এইটার উপর বেস করে হচ্ছে আমরা যেটা বলছিলাম, আর্গুমেন্টেশন হচ্ছে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন করবো। সো সেটা হচ্ছে একটা প্র্যাকটিস মোশন আছে আমাদের, যে এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, ঠিক আছে। একটু বুঝাই দিই যারা নতুন আছো, বিতর্কের মোশন গুলো হচ্ছে আমরা এভাবেই ফ্রেম করি, ঠিক আছে। মেন কথা হচ্ছে মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, বা তোমরা তো আচ্ছা একটু কোশ্চেন করে নি, সিভিলের পোলাপান 1-2 তে হিউম্যানিটিজ আছে এইটুকু আমি জানি। কারো কি হিউম্যানিটিজ কোর্সটা, মানে সরি হিউম্যানিটিজ এর ইংলিশ কোর্সটা আছে অন্য কোনো ডিপার্টমেন্টের? কারো আছে? বা কেউ 1-1 করে আসছো? স্যাড। এনিওয়েজ, সামনে হচ্ছে অ্যাজ ফার এজ কয়েকটা ডিপার্টমেন্ট ইংলিশ একটা কোর্স করাবে, আর সিভিলের যারা আছে তারা তো অলরেডি করতেছো 1-2 তে। সো কি বলে, এখানে হচ্ছে ওখানে দেখবো তোমাদের হচ্ছে একটা লাস্টের দিকে একটা ক্লাস থাকবে ডিবেটের উপর, ঠিক আছে। মানে একটা ডিবেট করতে হবে, তোমাদের যে ল্যাবের সাবসেকশন আছে, সাবসেকশন দুটোতে ভাগ করে দিয়ে ডিবেট করতে হবে। সেটার মোশন হচ্ছে এত বেশি সুন্দর ফ্রেমস থাকে না, ঠিক আছে। কোনো কোনো টিচার মাঝে মাঝে ফ্রেম করে দিস হাউস দিয়ে দেয়, মানে এই যে মোশনটা না, এটা তো বাংলা মোশন, আমি যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে মোশনটা হবে হচ্ছে দিস হাউস উড ব্যান ক্যাপিটাল পানিশমেন্ট, ঠিক আছে। ব্যান মানে নিষিদ্ধ করা, মৃত্যুদণ্ড মানে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, আর দিস হাউস বা এই সংসদ এটা হচ্ছে সেম জিনিস। মানে যেহেতু এটা একটা সংসদীয় বিতর্ক না, তো আমরা হচ্ছে মোশনের মানে প্রস্তাবের কি বলে আর্টিকুলেশনটাই ভাবে করি যে এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে এখন আমার কাজ শেষ, ঠিক আছে, আমার মোটামুটি কাজ শেষ, এখন তোমাদের কাজ শুরু। সো এই যে এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, এটার পক্ষে আর বিপক্ষে আমাকে তোমরা তোমরা সবাই মিলে আর্গুমেন্ট দেওয়া শুরু করো। কেন নিষিদ্ধ করা উচিত, কেন নিষিদ্ধ করা উচিত না। ভাই, যাদের জীবন দেওয়ার ক্ষমতা নাই তাদের জীবন নেওয়ারও ক্ষমতা নাই, মানে জীবন ক্ষমতা নেওয়ার উচিত না আর কি। আম, নিষিদ্ধ করবে এই কারণে, ঠিক আছে। সো মেইন কথা হচ্ছে প্রথম যেটা তুমি বললা, কি বলা যায় এটাকে, প্রিন্সিপাল রাইট, ঠিক আছে। মানে আমি একটু শর্টে লিখছি এখানে, প্রিন্সিপাল রাইট মানুষের নাই, কারণ মানুষ তো লাইফটা দেয় নাই, সো মানুষ লাইফটা নিতে পারবে না। সুন্দর আর্গুমেন্ট, ঠিক আছে। প্রিন্সিপাল রাইট, আমার হাতে লেখা বেশি সুন্দর না, সরি ফর দ্যাট, ঠিক আছে, একটু বুঝে নিও কষ্ট করে। এনি আর কোন আর্গুমেন্ট, অনেক আর্গুমেন্ট আছে এখানে, একটু ঠান্ডা মাথায় ভাবো। দেখি আমি মোটামুটি গভর্নমেন্ট থেকে 3টা 4টা আর অপোজিশন থেকে 3টা 4টা শুনতে চাচ্ছি, বলো সবাই একটু ইন্টারাক্ট করা আমার সাথে। এ বাবা কি অবস্থা, এনিওয়ান, যা মাথায় আসে বলো, কোনো সমস্যা নেই। ভাইয়া সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, সো ক্রিমিনালস শুড ডিজার্ভ সেকেন্ড চান্স। ঠিক আছে, আর ভাই, শাস্তি দেওয়ার মেইন মোটিভটা কি থাকে? মেইন মোটিভটা থাকে যেন যে অপরাধী সে নিজেকে সংশোধন করতে পারে। মৃত্যুদণ্ড হলে সেই মোটিভটাই আর থাকে না আসলে। সুন্দর আর্গুমেন্ট, সংশোধনের সুযোগ থাকে না। কিন্তু ভাইয়া, মৃত্যুদণ্ডের আগে
মানে মৃত্যুদণ্ডের পরে সর্বোচ্চ শাস্তি তো জীবন, মানে যাবজ্জীবন কারাদণ্ড। হুম। এখন কোন খুনি যদি দেখে যে মানে আমি কাউকে খুন করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পাবো, আমার মৃত্যুদণ্ড হবে না, তাহলে ও কেন খুন করা থেকে বিরত থাকবে? মানে এটা তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলো না? মানে এটা তো অপোজিশন আর্গুমেন্ট, তাই না? হ্যাঁ, অপোজিশনে। ঠিক আছে, সুন্দর আর্গুমেন্ট, ঠিক আছে। ঠিক আছে, তো তুমি যেটা বলছো দৃষ্টান্তমূলক শাস্তি হবে না, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে রেট্রিবিউশন। ওকে, আর আর কার মাথায় কিছু আছে? ঠিক আছে, আমি যেহেতু গভর্নমেন্টে 3টা পেয়েছি, অপোজিশনে 3টা দাও একটু আমাকে। অনেক সময় মৃত্যুদণ্ড না দিলে ভিকটিমরা প্রপার জাস্টিস পায় না, মানে ওদের সাথে যেটা হয়েছে সেই লেভেলের পানিশমেন্ট যদি ওরা সুন্দর। করে। ওকে, নাইস। আর আর কারো কোনো আইডিয়া আছে? ভাই, এতে দেশে অপরাধ প্রবণতাটা আরো বেড়ে যায়, মানে কমে কমে না। মানে তুমি বলতে চাচ্ছ আমি যদি হচ্ছে মৃত্যুদণ্ড দিই তাহলে হচ্ছে অপরাধ কমবে? আর দৃষ্টান্তমূলক শাস্তি না থাকলে একটা দেশে অবশ্যই অপরাধ প্রবণতা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই আর্গুমেন্টারই একটা লেয়ার, তাই না? ভেবে দেখো, এক্সাম্পল সেট হবে, এক্সাম্পল সেট হচ্ছে আমার হচ্ছে কি বলে ক্রাইম রেট কমবে, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া। ওকে, কেউ কি ঠান্ডা মাথায় বেশি চিন্তা করতে পারতেছো একটু? যদি একটু মানে এগুলো হচ্ছে বেসিক জিনিস, আর একটা দুইটা আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে একটু ইউনিক বা একটু গভীর হয়ে চিন্তা করে বলার আগে। এনিওয়ান? আচ্ছা, আমি একটা বলি, দেখো মানে আমি যদি অপোজিশন থেকে একটা আর্গুমেন্ট যদি এরকম বলি যে আমার আসলে সরকার হিসেবে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড রাখতে হবেই, কারণ আমি যদি মৃত্যুদণ্ড না রাখি তাহলে হচ্ছে এক্সাম্পল যেরকম সেট হবে না, তেমন আমার ক্রিমিনাল সংখ্যা তো বাড়তে থাকবে, তাই না? তো এদেরকে আমি কি করবো? কেউ একটা যদি খুব সিরিয়াস রকমের ক্রাইম করে তাকে মৃত্যুদণ্ড না দেওয়া মানে তো ছেড়ে দেওয়া না, তাই না? তাকে আমার জেলে রাখতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে বা দীর্ঘ সময়ের কারাদণ্ড দিতে হবে, সশ্রম কারাদণ্ড দিতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। তার মানে আমার জেলের যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালোভাবে ডেভেলপ করতে হবে, এতগুলা ক্রিমিনাল বা সব ক্রিমিনালকে প্রপার ভাবে রিট্রিবিউট করে রিহ্যাবিলিটেশন করার জন্য। যদি আমি বাংলাদেশের কথা বলি তাহলে তৃতীয় বিশ্বের লেন্স থেকে বাংলাদেশের মতো একটা দেশের কি ক্ষমতাটা আছে বা সক্ষমতাটা আছে বা প্রয়োজনীয়তাটাই বা আছে নাকি এই মুহূর্তে এটা করার? যেহেতু এটা নাই, আমার হচ্ছে জিনিসটা মিনিমালিস্টিক রাখতে হবে, তাই যারা ওরকম ক্রাইম করছে তাদেরকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিব। এটা একটা আর্গুমেন্ট হয় না? হয় কিনা? বুঝতে তো পারতেছো নিশ্চয়ই। তো এই যে আর্গুমেন্ট গুলো আছে, এই তোমরা যে এই ব্রেইন স্টর্ম করলা না, ঠিক আছে, এই ব্রেইন স্টর্মটা হচ্ছে আরো ফাস্ট করতে হবে, কিভাবে করা যায়, ঠিক আছে?
প্রথম কথাটাই হচ্ছে তোমার এই যে মোশনটা আছে, মোশনটাকে হচ্ছে কেন দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, কেন নিষিদ্ধ করবে, কেন নিষিদ্ধ করবে না, ঠিক আছে? এরপর কি বলছিলাম বলতো, হাউ, ঠিক আছে? হাউ দিয়ে কোশ্চেনটা করতে হবে। সো এখন এইখানে বেশ কয়েকটা ছোটখাটো স্টেক হোল্ডার আছে বা ছোটখাটো চিন্তা ভাবনা করার জায়গা আছে, সেই জায়গাগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। আগাই তাহলে। আমাদের মোটামুটি সেশন কিন্তু খুব বেশি বড় হচ্ছে না, আমরা মোটামুটি লাস্ট পার্টে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং, ঠিক আছে? স্ক্রিপ্টিংটা হচ্ছে তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে করবো। স্ক্রিপ্টিংটা আসলে অনেক ডিটেইলড একটা জিনিস, ঠিক আছে? সো আমি হচ্ছে চেষ্টা করছি যতটা কনসাইজ করে নিয়ে আসা যায় তোমাদের জন্য, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, সরি ফর দ্যাট। সো স্ক্রিপ্টিং এর প্রথম যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এরিয়াল, ঠিক আছে? এরিয়াল অ্যাকচুয়ালি অ্যাব্রিভিয়েশন, ওকে? 5টা জিনিসের অ্যাব্রিভিয়েশন। এটার অনেকগুলো ফরম্যাট আছে, তোমরা যদি স্কুল কলেজে অন্য কারো ক্লাস করে থাকো বা সামনে কারো ক্লাস করবা দেখবা এটাকে অনেকে আরআই বলে, এরিয়ে বলে, অনেক নাম আছে। আমার কাছে এটা শুনতে ভালো লাগে তাই আমি এটা ইউজ করি। প্রথম এ দিয়ে, এ স্ট্যান্ডস ফর অ্যাসারশন, ঠিক আছে? অ্যাসারশন মানে কি বলতো? এই যে আমরা একটু আগে বিতর্ক মানে একটা কয়েকটা আর্গুমেন্ট জেনারেট করলাম না, ঠিক আছে? কেউ কি নোট করছো? তাহলে আবার আবার ব্যাকে যাওয়া লাগবে, যাই, ঠিক আছে? ঠিক আছে, ধরো হচ্ছে এই যে গভর্নমেন্টের সেকেন্ড আর্গুমেন্টটা, ক্রিমিনাল শুড ডিজার্ভ এ সেকেন্ড চান্স। এই যে কথাটা তুমি বললা না, ঠিক আছে? এই যে কথাটা বললা এটাই হচ্ছে অ্যাসার্ট করা, ঠিক আছে? বা অ্যাসারশন। এটা হচ্ছে আরেক নাম, দেখবা তোমরা যখন বিতর্ক শুরু করবা, জাজমেন্ট শুনবা, দেখবা অনেক মানুষজন এটাকে বলা হয় হচ্ছে ওয়ান লাইনার, ঠিক আছে? দেখবা বলবা যে তুমি এসে ওয়ান লাইনার ছাড়ছো, এই কারণে তোমাকে জিতাই নাই, ঠিক আছে? ওয়ান লাইনার মানেটা কি? ওয়ান লাইনার মানেটা হচ্ছে ধরো তুমি জাস্ট বিল্ডিংটার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করলা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলে ওটা দেখা যাবে, ওটা শুরু হলো, ঠিক আছে? তো শুরুটা হচ্ছে অ্যাসারশন। এরপর তোমার পিলার গুলা তোলা লাগবে না, পিলার গুলা হচ্ছে রিজনিং, ঠিক আছে? একটা উদাহরণ দিই, ওই সেম আর্গুমেন্টটা যে আমাদের মনে হয় যে আমাদের যে ক্রিমিনালরা একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। কেন? এই যে বললাম না, হোয়াই, আস্ক হোয়াই। খালি যে তুমি বিতর্কের প্রস্তাবটাকে কেন দিয়ে প্রশ্ন করবা সেটা না, বিতর্কের প্রস্তাব থেকে যতগুলো আর্গুমেন্ট আসছে সেই আর্গুমেন্ট গুলোকে তুমি কেন দিয়ে প্রশ্ন করবা। কেন আমার হচ্ছে ক্রিমিনালের সেকেন্ড চান্স ডিজার্ভ করে বলো? এটা মানে সৃঞ্জয় বলছিলাম, তুমি একটু বলো যে কেন সেকেন্ড চান্স ডিজার্ভ করে। ভাই ওটা বলেছিলাম যে মানে আমাদের শাস্তি দেওয়ার মোটিভটা থাকে হচ্ছে গিয়ে যেন অপরাধীরা নিজেদের সংশোধন করতে পারে। সো মৃত্যুদণ্ড হলে আলটিমেটলি ওই মোটিভটা আর থাকে না, মানে শাস্তি দেওয়ার পয়েন্টটাই আর থাকে না আর কি। তাহলে আচ্ছা, এইটা একটু তুমি একটু ভেবে দেখো, তুমি কিন্তু কি হবে, কি হতে পারে সেটা বলছো, ঠিক আছে? মানে তোমার কথাটা হচ্ছে মৃত্যুদণ্ডটা যদি আমি না দিই তাহলে আমার এরকম একটা পজিটিভ আউটকাম আসবে, জিনিসটা কি বুঝতে পারছো? আমি প্রশ্নটা এটা করে নেই, আমি প্রশ্ন করছি মৃত্যুদণ্ডটা দিবা না কেন ইন দ্য ফার্স্ট প্লেস। আমি একটু বুঝাই দিই, ঠিক আছে? রিজনিংটা হচ্ছে ক্রিমিনাল যারা আছে আমাদের, ঠিক আছে? সবাই কি আমার কি আমি ঘুম থেকে উঠলাম ভাবলাম আচ্ছা যাই একটু ক্রাইম করে আসি, দিয়ে আমি ক্রাইম করে বসি, এরকম তো না, তাই না? ক্রিমিনালদের পিছনে তার ব্যাকগ্রাউন্ড থাকে, বেশিরভাগই হচ্ছে লো লাইং ইকোনমিক ক্লাস থেকে উঠে আসে, ঠিক আছে? দে ডোন্ট নো বেটার অ্যাবাউট লাইফ, ওখানেই বড় হয়েছে, এরকম একটা কি বলে সাপ্পার লাইফ লিড করছে, তারা দেখছে এরকম চেয়ে চিনতে ছুরি ছিনতাই চোখের সামনে হতে, তারা ওই কাজটাই ওই লাইনটাই মেনে নিচ্ছে। এই কারণে তো তারা একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে, কারণ তাদের শিক্ষাটাই ভুল ছিল। বুঝতে পারছো? এটা হচ্ছে রিজনিং কেন সেকেন্ড চান্স ডিজার্ভ করে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তুমি যেটা বলছো তুমি কিন্তু মানে ভুল কিছু বলে না, তুমি হচ্ছে থার্ড নাম্বারটা বলে দিচ্ছ যেটা হচ্ছে ইম্প্যাক্ট, ঠিক আছে? আমি এই কাজটা করে ফেললাম, এরপর আমার প্রভাব কি পড়বে? আর প্রভাবটা কি পড়বে? এই যে দেখেন এই মানুষগুলো এখন দ্বিতীয় একটা চান্স পাবে, আমার যেই কি বলে প্রিজন গুলো আছে, এই প্রিজন গুলো এদেরকে রিহ্যাবিলিটেট করা হবে, এরা হচ্ছে কি বলে এখানে সশ্রম কারাদণ্ড যদি হয় তাহলে এরা হচ্ছে এখানে, আরে ওটাকে কি বলে এক্সাক্ট নামটা ভুলে গেছি, টেকনিক্স, ঠিক আছে? মানে বাংলা নামটা ভুলে মনে পড়তেছে না এটার, স্কিল অর্জন করবে, ঠিক আছে? অনেক মানে বিদেশের প্রিজন গুলা দেখবা যেখানে হচ্ছে এখানে তোমাকে সফট স্কিল না, সরি মাই ব্যাড, মানে ওই এই ধরনের স্কিলই শেখানো হয়, কাঠ কাটা কিংবা কোনো ধরনের কার্পেন্ট্রি বা ইউনো, বা শর্টস এন্ড রিডেমশন যদি রেখে থাকো ওখানে দেখবা যে লাইব্রেরিয়ান হিসেবেও কাজ করতে পারে মানুষজন, ঠিক আছে? সো এই পজিটিভ ইম্প্যাক্ট গুলা পড়ে, বুঝা গেছে? আচ্ছা, এখন রুকি ডিবেট যারা থাকে বা যেখানে আমাদের আমরা যখন হচ্ছে মাত্র বিতর্ক শুরু করি, মোটামুটি একটা যদি ধারণা হয়ে যায় আমরা এই 3টা লেয়ার পর্যন্ত আসতে পারি, মানে এ আর ইটা আমরা কমপ্লিট করতে পারি। ঝামেলা লাগে ই আর এল এ যে, ঠিক আছে?
ঝামেলা লাগাটা খুবই স্বাভাবিক। ই হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল তোমার যদি জানতে হয় তাহলে তোমার পড়াশোনা করে আসতে হবে, ঠিক আছে? আর আমরা তো সবাই এমনিও সিটির আগের দিন পড়াশোনা করি, ঠিক আছে? আর এটা তো হচ্ছে কি এক ডিবেট, ঠিক আছে? এখানে তো পড়াশোনা না করেই যাওয়া যায়, এই কারণে পড়াশোনাটা অ্যাকচুয়ালি খুব একটা করা হয় না। দ্যাটস ওয়াই এক্সাম্পলও ফর্ম হয় না, দ্যাটস ওয়াই আর্গুমেন্ট ভালো হয় না, দ্যাটস ওয়াই বিতর্ক হারায় দেওয়া হয়, ঠিক আছে? সো এক্সাম্পল গুলো যদি ফর্ম করতে হয় এটার জন্য একটু পড়াশোনা বাড়ানো লাগবে। পড়াশোনা বাড়ালেই তোমরা করতে পারবা। তাহলে এই যে পার্টিকুলার যে ডিবেটটা আমরা করতেছি বা ডিবেটটা নিয়ে চিন্তা করছি, এটার এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে হচ্ছে ইউরোপের কান্ট্রি গুলা, ফ্রান্স বা হচ্ছে অ্যাজ ফার এজ রিমেম্বার নরওয়ে, ঠিক আছে? তারা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট একদম নিষিদ্ধ করে দিচ্ছে, ঠিক আছে? 1981-তে ফ্রান্স ক্যাপিটাল পানিশমেন্ট নিষিদ্ধ করে দিচ্ছে। তারপর হচ্ছে তোমার নরওয়ে হচ্ছে অনেক আগের থেকেই, নরওয়ে মনে হয় এখন কি বলে, ওদের ফুল রিহ্যাবিলিটেশন চলে হচ্ছে প্রিজন গুলাতে, মানে ওরা সম্পূর্ণ রিহ্যাবিলিট করতে পারে। মানে বাংলাদেশের পার্সপেক্টিভ এটা চিন্তা করা একটু বিলাসিতা, বাট ওই তো দিস হ্যাপেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে করা, এটা হয়তো আমি একটু মিস করে গেছি। একটু ব্যাক যদি আমরা করি, কি বলছিলাম মনে আছে? এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে। এই যে এই সংসদ অংশটা, এটা কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারি বা আমরা হচ্ছে এটাকে সেট করে দিতে পারি গভর্নমেন্ট দল হিসেবে। ধরো আমি বলে দিলাম যে আজকে আমরা বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বিতর্ক করবো, তাহলে আমরা মেইনলি বাংলাদেশ নিয়ে কথাবার্তা গুলো বলবো। বা ধরো বলে দিলাম আমি বৈশ্বিক সংসদ নিয়ে কথা বলছি, তাহলে হচ্ছে যে বাংলাদেশ, ফ্রান্স, ইন্ডিয়া, আমেরিকা সব কটার উদাহরণ রাখতে পারবো। এখানে একটা তোমাদের একটা কি বলে প্রিকশন দিয়ে রাখি। একটা খুব বাজে প্র্যাকটিস ছিল একটা সময় বিতর্কে, এখন হচ্ছে প্র্যাকটিসটা হোপফুলি মিটিগেট হয়ে গেছে। সেটা হচ্ছে একজন এসে বলতো আমি বলছি বাংলাদেশের সংসদ মানে বাংলাদেশের কথা বলবো। অপোনেন্ট এসে যদি ফ্রান্সের আর্গুমেন্ট আনে তাহলে না ভাই আমি তো ফ্রান্সের কথা বলি না, আমি তো বাংলাদেশের কথা বলতে আসছি। এটা এখনকার বিতর্কে ডিসকারেজ করা হয়, ঠিক আছে? মানে তুমি এখানে বিতর্ক করতে আসছো, তুমি একটা মুক্ত চিন্তার চর্চা করতে আসছো, সেখানে যদি তুমি আগেই চিন্তাটা মুক্ত না করে বন্দি বানা ফেলো তাহলে তার চর্চাটা হবে না। সো অনেক সময় স্ট্র্যাটেজিক্যাল কারণে আমরা গ্রাউন্ড সেট করি, কিংবা ধরো হচ্ছে এই যে মানে এই সংসদ বিশ্বাস করে সংসদ বর্তমানে দ্বিপাক্ষিক হওয়া উচিত, এটা কিন্তু বুঝাই যাচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ এই ডিবেটটা, ঠিক আছে? কারণ বাংলাদেশের সংসদ এখন কিরকম হবে এটা নিয়ে অনেক মারামারি চলছে সবার মধ্যে। সো এটাই আর কি, একটু মাথায় রেখো তোমরা কি স্ট্র্যাটেজিক্যাল ভাবে সেট করলে ওকে, বাট অলওয়েজ ট্রাই টু বি উন্মুক্ত, ঠিক আছে? যাতে ঠান্ডা হওয়াতে চিন্তা করতে পারো। আর এল স্ট্যান্ডস ফর অ্যাকচুয়ালি লেয়ারিং, ঠিক আছে? লেয়ারিংটা আসলে নতুন কিছু না। লেয়ারিংটা হচ্ছে এই যে চারটা জিনিস না, এই চারটা জিনিসকে সুন্দরভাবে সাজানো, ঠিক আছে? সাজায় তুমি যত ভালোভাবে এটাকে ডেলিভারি দিতে পারবা সেটাই হচ্ছে তোমাকে হেল্প করবে। আর এই কি বলে এই 5 কি পয়েন্টস আছে, কি পয়েন্টস গুলোকে কমপ্লিট করবে। তাহলে এবার যদি আমরা সামনে জায়গায়, সেটা হচ্ছে প্রেপ টাইম স্ট্র্যাটেজিস, ঠিক আছে? যেটা বললাম যে আস্কিং দ্য কোশ্চেন্স। আমি একটু তোমাদেরকে একদম বেসিক ধারণা দিই, ঠিক আছে? তোমরা কি কি ফেস করবা। ধরো হচ্ছে তোমাদের এই যে ফ্রেশার্স টুর্নামেন্টটা নামবে, সবাই মাশাআল্লাহ একটা টিম পাবা, ঠিক আছে? শুক্রবারই তো মনে হয়, হ্যাঁ শুক্রবার সকালবেলা আসবা ক্যাম্পাসে। মোস্ট প্রবাবলি মেকানিক্যাল বিল্ডিং এ হবে ডিবেট। অনেক কেচ্ছা কাহিনী করে অডিটোরিয়াম রুম খুঁজে বের করবা, ওদের অডিটোরিয়াম রুম নেই, বড় একটা রুম আছে, সেটাতে মেইনলি আমরা বসি। তারপর হচ্ছে তোমাদেরকে দেখবা সামনে আমরা অনেক গতি করে ধুম করে একটা মোশন দিয়ে দিব যে এই সংসদ এই 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 এই, ঠিক আছে? দিয়ে বলবো যাও রুমে যাও, 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে বিতর্ক শুরু হবে। এই যে বলে দিলাম, মোশনটা দিয়ে দিলাম, এই থেকে তোমাদের প্রেপ টাইম, এই যে প্রেপ টাইম যেটা লিখছি এখানে, বা এটা হচ্ছে প্রিপারেশন টাইমের শর্ট ফর্ম, বুঝতে পারতেছো? প্রেপ টাইম শুরু। এইটা থেকে শুরু করে তুমি রুমে যাবা, তোমার ডেজিগনেটেড রুমে যাবা, বসবা, গভর্নমেন্ট রুমের ভিতরে বসে গভর্নমেন্ট টিম রুমের ভিতরে বসে, অপোজিশন টিম হচ্ছে রুমের ইমিডিয়েট বাইরে একটা বেঞ্চ রাখা হয়, অনেক সময় বেঞ্চ রাখা হয় না, তো মেঝেতেই বসে পড়ি আমরা, ওখানে হচ্ছে প্রিপারেশন নেই। 20 থেকে 25 মিনিট পর, বা ইউজুয়ালি সময় সংকুলনে না কুলালে 15 মিনিট পর আমাদের যে জাজ, সেই জাজ রুমে চলে আসে। জাজ যখন রুমে চলে আসে, দুটো টিম রুমে ঢোকে, ডিবেট শুরু হয়ে যায়। তো এই যে ফুল প্রসেসের মাঝখানে যেই টাইমটা আছে, এই টাইমটা হচ্ছে তোমার প্রেপ টাইম। এই টাইমের মধ্যে তোমার যা যা করো সব করে ফেলতে হবে। তো প্রথম যে কাজটা করবো, মোশনটাকে হোয়াট এটা দিয়ে প্রশ্ন করা। এখন বলতে পারো যে ভাই এতক্ষণ তো ভাই হাউ নিয়ে কথা হলো, হোয়াট কোন জায়গা থেকে চলে আসতেছে, ঠিক আছে? হোয়াটটা আমাদের কাজে লাগে, কোথায় কাজে লাগে একটু পরে বুঝবো। বাট এই যে এখানে দেখো, মানে কোনটার উপর কতটুকু টাইম দেবা, এখানে কি বলে এটাকে, আমি কি বার ডায়াগ্রাম বলা যায় এটাকে, বলে নিলাম বার ডায়াগ্রাম, ঠিক আছে? সেটা দিয়ে বুঝতে পারতেছো। তুমি শুরু করবো হোয়াট দিয়ে, বাট হোয়াটে তুমি বেশি সময় নষ্ট করবে না, তোমার মেইন সময়টা যাবে হচ্ছে হোয়াই এর পিছনে, ঠিক আছে? আর এরপর লাস্টে কিছু সময় রাখবা হাউ এর পিছনে। দিস ইজ অপশনাল, ঠিক আছে? অপশনাল বলতে গেলে, অপশনাল বলাটা ভুল হবে, ভ্যারিয়েবল বলা ভালো। ডিবেটের মোশন বেসিসে চেঞ্জ করে, এটা বেশি ইনডেপথ আলোচনা হয়ে যাবে। আমি একটু জাস্ট বেসিকটা বলি তোমাদের। বেসিকটা হচ্ছে তোমাদের যেটা কি বলতেছিলাম, হ্যাঁ, বিতর্কের অনেক সময় এরকম প্রস্তাব তোমরা পাবা যেখানে হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে কোন একটা সিস্টেম চেঞ্জ করা, ঠিক আছে? যে লাইক ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে বইটা তো দেখতেছো এখন হচ্ছে এই যে র্যাক ব্যাচ নিয়ে বহুত ধরনের মারামারি চলতেছে আমাদের, ঠিক আছে? আর আমি তোমাকে বললাম যে আচ্ছা বলো এটার অল্টারনেটিভ সলিউশন কি হতে পারে।
তো একটু চিন্তা ভাবনা করবো না, চিন্তা ভাবনা করে বলবো না আচ্ছা ভাই এটা মনে হয় এরকম করলে ভালো হয়। জানি ছাত্র সংসদ জিনিসটা খারাপ, তো ছাত্র সংসদে আমি যাবো না, বাট এটাও যেহেতু ওয়ার্ক করতেছে না, আমার মনে হয় সিস্টেম যদি এরকম থাকে, সিএসবি তে যদি সব ব্যাচ থেকে অ্যাডমিন থাকে, তাহলে মনে হয় জিনিসটা আরেকটু ভালো হয়। তো এই যে তুমি একটা কি বলা, তুমি একটা কিন্তু অল্টারনেটিভ প্রস্তাব দিলা আমাকে, পলিসি দিলা, ঠিক আছে, পলিসি দিলা, ঠিক আছে। এই ধরনের যে বিতর্কগুলো হয়, অনেক বিতর্ক তোমার কাছ থেকে এরকম একটা পলিসি ডিমান্ড করে, সেটাকে বলা হয় যে পলিসি ডিবেট। পলিসি ডিবেটের অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হাউ। আর অনেক ডিবেট হচ্ছে, যেমন ধরো যেটা নিয়ে আমরা আলোচনা করছি, মৃত্যুদণ্ড নিষিদ্ধ করব, কিভাবে নিষিদ্ধ করবো এটা কিন্তু আমাদের মেইন কনসার্ন না, নিষিদ্ধ করবো কি করবো না, কেন করবো কেন করবো না, এটা আমাদের মেইন কনসার্ন। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডিবেট, ঠিক আছে, বুঝা গেছে? আমি একটু শর্টে লিখে দিই, এটা দিয়ে হচ্ছে প্রিন্সিপাল ডিবেট, এটা দিয়ে হচ্ছে পলিসি ডিবেট। বাট ওই তো দুটা সামটাইমস ওভারল্যাপও করে, বললাম না, এইটা হচ্ছে তোমার ফিজিক্সের সূত্র না, ঠিক আছে, বরং বলতে পারো এটা কি বলবো, সমাজ আর কি, থিংস ওভারল্যাপ উইথ ইচ আদার, এটাই, ঠিক আছে। সো এই কোশ্চেন গুলো আস্ক করার পর আমাদের হচ্ছে বিতর্কটা যে তোমরা শুরু করবা, ঠিক আছে, প্রেপটা নেওয়া যে শুরু করবা, সেটার জন্য 4টা মেইন এলিমেন্ট আছে, ঠিক আছে। 4টা মেইন এলিমেন্ট যদি তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারো, তাইলে হচ্ছে তোমার গোল মানে কাজ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল গোল, আমাদের সেই প্র্যাকটিস মোশনে আমরা যাই যে এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে। গোলটা কি? সৃঞ্জয় একটা গোল বলছে যে ভাই দেখেন আমাদের হচ্ছে ক্রিমিনাল গুলাকে সেকেন্ড একটা চান্স দেওয়া উচিত। কারো কি অন্য কোনো সেকেন্ড মানে প্রিন্সিপাল গোল মনে হচ্ছে যে না এটার চেয়ে বড় কোনো একটা গোল থাকতে পারে? কারো মাথায় কিছু আসতেছে? এনিওয়ান? কেউ একজন মনে হয় আমাকে বলছিল অলরেডি, মানে ক্রাইম রেটটা কমানো হচ্ছে আমাদের ইচ্ছা, ঠিক আছে। সো এটাও তো হতে পারে যে আমি চাই ক্রাইম রেট কমাবো, ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল গোল। এখন ইউজুয়ালি যেটা হয়, মজার ব্যাপার যেটা, বেশিরভাগ ক্ষেত্রেই ডিবেটের দুই দল একই ধরনের গোলই সেট করে, মানে এটা খুবই স্বাভাবিক, তাই না? মানে দিন শেষে সবাই তো পৃথিবীর উন্নতিই চায়, কেউ তো পৃথিবীর অবনতি চায় এটা নিয়ে ডিবেট করতে নামবে না। সো প্রিন্সিপাল গোলটা অ্যাকচুয়ালি দুটো দলেরই অ্যালাইন্ড থাকে, সেম জায়গায় থাকে, ঠিক আছে। ডিফারেন্স গুলো আসে কোথা থেকে? স্টেক হোল্ডার্স থেকে, ঠিক আছে। স্টেক হোল্ডার ডিটারমাইন করাটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি কয়েকদিন জুলাই বিপ্লবটা ফলো করো, তাহলে সার্জিস ভাইয়ের অনেকগুলো স্পিচে দেখবা সে খালি দুটো লাইন বলে আর একবার করে স্টেক হোল্ডার ওয়ার্ডটা উচ্চারণ করে, ঠিক আছে। সো স্টেক হোল্ডার ওয়ার্ডটা এখন অ্যাটলিস্ট নন ডিবেটারদের কাছে চেনা পরিচিত হয়ে যাওয়ার কথা। স্টেক হোল্ডার মানে কি? মেইন কথা হচ্ছে এই যে আমার যে মোশনটা, বিতর্কের প্রস্তাবটা, এটা দিয়ে আমি কাকে কাকে, বা এই বিতর্কের প্রস্তাবটা দিয়ে কে কে ইফেক্টেড হচ্ছে, বলো তো কেউ একজন কে কে ইফেক্টেড হচ্ছে পারবা? রুবায়েত বলো তো, যে আমরা প্র্যাকটিসটা করছি, কে কে ইফেক্টেড হচ্ছে? ক্রিমিনাল এন্ড ভিকটিমস। সুন্দর, ক্রিমিনাল, ভিকটিম, একটা বাদ গেছে, একটু যদি মানে একটা না দুটো বাদ গেছে, বাট ওই তো মানে দেখি কেউ পারো নাকি একটু ঠান্ডা মাথায় একটু ডিপে ঢোকো। ক্রিমিনাল, ভিকটিম, এটা তো একদম হচ্ছে বেসিকটা হলো, একটু সেকেন্ড লেয়ার ডিপে যাও, কি মনে হয়? ওদের ফ্যামিলি। নাইস, সুন্দর, ওদের ফ্যামিলি, ঠিক আছে। ক্রিমিনালের একটা ফ্যামিলি আছে, ভিকটিমের একটা ফ্যামিলি আছে, ঠিক আছে। ইউজুয়ালি যদি এই ধরনের কাহিনী হয়, ভিকটিম মানে মেইন ভিকটিম তো গন, ঠিক আছে, মানে যেহেতু যদি মৃত্যুদণ্ডের মতো কোনো একটা অপরাধ করে থাকে, তার মানে হি কমিটেড মার্ডার অর সামথিং অ্যাজ সিরিয়াস অ্যাজ দ্যাট। সো সেক্ষেত্রে ভিকটিম না হয় ভিকটিমের ফ্যামিলি হচ্ছে অন্যতম একটা স্টেক হোল্ডার হয়। সো এগুলো হচ্ছে পার্টিকুলার বিতর্কে মেইন স্টেক হোল্ডার্স। বুঝতেই পারতেছো বিতর্কের মোশন ভিত্তিতে স্টেক হোল্ডার চেঞ্জ হয়। একটু একটা মিনিট, একটু আমাকে একটু ঠিক আছে, সরি ফর দ্যাট। শোনা যাচ্ছে তো, রাইট? হ্যালো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো কত দূর বলছিলাম? স্টেক হোল্ডার্স, ঠিক আছে। সো স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। যেমন ধরো হচ্ছে আমি যদি আরেকটা একটু মোশন বা প্রস্তাব নিয়ে আমরা চিন্তা করি, এই সংসদ স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ কি বলবো সরকারি করে ফেলবে, ঠিক আছে। আমি ওয়ার্ডিংটা ঠিক ইনস্ট্যান্ট বানালাম, বাট ওই তো বুঝতে পারছো তো, এই সংসদ স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ সরকারি করে ফেলবে। তাহলে এই বিতর্কের মোশনে স্টেক হোল্ডার কারা কারা একটু বলো তো আমাকে।
একটু চিন্তা করো, মানে ভুল ভাল বললে মানে দেয়ার ইজ নো রং অ্যান্সারস ইন ডিবেট, ঠিক আছে? মানে বলো, সমস্যা নেই। তুমি যদি বলো এই বিতর্কে স্টেক হোল্ডার শেখ হ্যাঁ, হাসিনা, গভর্নমেন্ট আর সাধারণ জনগণ। ঠিক আছে, গভর্নমেন্ট আর সাধারণ জনগণ, এটা যে একটু মানে ব্রডার লেন্স হয়ে গেল, আর একটু একটু মানে ইন ডেপথ যে বলো। পেশেন্ট, ডক্টর, আবার হসপিটালের এমপ্লয়িরা। নাইস, সুন্দর, ঠিক আছে। পেশেন্ট, ডক্টর, হসপিটাল এমপ্লয়িরা। আর আমি যদি ব্রডার লেন্সে চিন্তা করি তাহলে অবশ্যই দেশের সরকার, জনগণ, দুটোই, মানে দুজনেই রাইট অ্যান্সার দিচ্ছে, বললাম না, মানে কোনো রং অ্যান্সার নাই। তুমি আমার উদ্ভট একটা কথা বলো, যদি প্রমাণ করে দিতে পারো যুক্তি দিয়ে, আমি তোমার কথা মানতে বাধ্য, ঠিক আছে? দিস ইজ দ্য বিউটি অফ ডিবেট, অর দিস ইজ দ্য লিমিটেশনস অফ ডিবেট, এনিথিং, ঠিক আছে, যেভাবে তুমি পারসিভ করো। সো স্টেক হোল্ডার হচ্ছে এগুলাই আর কি। সো স্টেক হোল্ডার মানে হচ্ছে আমার কে কে ইফেক্টেড হচ্ছে। এখন এটা কেন ইম্পর্টেন্ট, তোমরা যদি ঠান্ডা মাথায় দেখো, আমাদের থট প্রসেসটা না, আমি জাস্ট একটা জিনিসের কেন 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 জিজ্ঞেস করলে তার আমাকে বেশি অ্যান্সার দিতে পারবে না, ওই 1-2 লাইনই বেরোবে, ঠিক আছে? কিন্তু যে মোমেন্টে তুমি একটা স্টেক হোল্ডার চিন্তা করে ফেলছো যে আচ্ছা ঠিক আছে, এই বিতর্কটা দিয়ে তো আমার ভিকটিমের ফ্যামিলি গুলো ইফেক্টেড হয়, ভিকটিম ইফেক্টেড হয়, ক্রিমিনাল ইফেক্টেড হয়, ক্রিমিনালের ফ্যামিলি ইফেক্টেড হয়, তখন তোমার আর্গুমেন্ট জেনারেশন না খুব তাড়াতাড়ি হতে থাকবে, ঠিক আছে? দ্যাট ব্রিংস আস টু আ থার্ড পয়েন্ট, হুইচ ইজ স্ট্যান্ড পয়েন্ট, ঠিক আছে? স্ট্যান্ড পয়েন্টের বাংলা হচ্ছে দলীয় অবস্থান। এইটা নিয়ে আর কি অনেক মতের বিভেদ আছে, ঠিক আছে? অনেকে স্ট্যান্ড পয়েন্টকে খারিজ করে দেয়, স্ট্যান্ড পয়েন্ট রাখতে চায় না বিতর্কে, অনেকে আবার স্ট্যান্ড পয়েন্ট রাখতে চায়। আমি হচ্ছে যারা রাখতে চায় তাদের আন্ডারে পড়ি, ঠিক আছে? আর স্পেশালি যারা নতুন নতুন শুরু করছে ডিবেট, তাদের জন্য মনে করি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ কি বলে, কোনো কিছু একটা সুন্দর স্ট্রাকচার নিয়ে আগাতে পারলে না, তাহলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে? সো এই স্ট্রাকচারের জন্য স্ট্যান্ড পয়েন্টটা দরকার। তাহলে স্ট্যান্ড পয়েন্ট মানে হচ্ছে আমার কোর দলীয় অবস্থান, যে আমি কি করতে চাচ্ছি, ঠিক আছে, কেন করতে চাচ্ছি সেটা প্রমাণ করা। যেমন হচ্ছে এই সংসদ কি বলে, মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার তো আর্গুমেন্ট অনেকগুলো আছে। আমার এখানে প্রধান দলীয় অবস্থানটা কোন জায়গায়, এগেন বলতেছি, দলীয় অবস্থানটা একটু মানে প্রিন্সিপাল গোলের সাথে অ্যালাইন হয়েই যাবে খানিকটা। এখানে এসে আমরা বলবো যে স্যার আমরা বিশ্বাস করি, আমরা যদি এই যে এই ধরনের কি বলে মৃত্যুদণ্ডগুলো আছে, মৃত্যুদণ্ডগুলো না দিই, তাহলে আমার কি বলে ক্রিমিনাল গুলা যেমন একটা দ্বিতীয় চান্স পায়। আমরা বিশ্বাস করি সমাজের ওভারঅল ক্রাইম রেট কমে, কারণ ক্রিমিনালের সংশোধন হওয়ার একটা সুযোগ পায়, তার পাশাপাশি তাদের পরিবারও একটা সুযোগ পেয়ে থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে ধরো একটা আর্গুমেন্ট, ঠিক আছে? মানে এইটাই হচ্ছে তোমার, এইটার উপর দাঁড়ায় তুমি বাকি আর্গুমেন্ট গুলো ডেভেলপ করবা, ঠিক আছে? এখন ঠিক স্বাভাবিকভাবেই তোমার অপোনেন্ট যে দল, তাদেরও তো একটা দলীয় অবস্থান থাকবে, তাই না? তাদের দলীয় অবস্থানটা কি হবে? তারা এসে বলবে যে স্যার দেখেন, আমার এখানে ক্রাইম কমাতে হবে, সত্য কথা। তার পাশাপাশি আমাদের দেশের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটা আমাকে এনশিওর করতে বলে যাতে দেশের জনগণ এই সিস্টেমের প্রতি সন্তুষ্ট থাকে। সিস্টেমের প্রতি যদি সন্তুষ্ট থাকতে হয়, তাহলে আমাদের এই সিস্টেমের ব্যর্থতাটা কি? ব্যর্থতা হচ্ছে আমি কোনো একটা মানুষকে বাঁচাতে পারিনি, কোনো একটা মানুষ খুন হয়ে গিয়েছে। ব্যর্থতা যখন আমি হয়েছি, তখন আমার দায়িত্ব হচ্ছে সেটার কি বলে রিপারকেশনটা হ্যান্ডেল করা, ঠিক আছে? সেটার কি বলে একটা ক্ষতিপূরণ দেয়া। সেই ক্ষতিপূরণটা কি? সেই ক্ষতিপূরণটা হচ্ছে আমার যে ভিকটিম হয়েছে, সেই ভিকটিমের পরিবারকে একটা মানসিক শান্তি দেয়া। তো ভিকটিমের পরিবারকে আমি যে মানসিক শান্তিটা দিব, মানসিক শান্তিটা এনশিওর করাই আজকে আমাদের দলীয় অবস্থান, ঠিক আছে? তাহলে দেখো, একটা দল বলতেছে ভাই দেখেন না, ক্রিমিনালদের সেকেন্ড চান্স দেওয়া উচিত, তাইলে হচ্ছে ক্রাইম কমবে। আরেকটা বলতেছে না, আমার কি বলে ভিকটিমকে শান্তি দেওয়া উচিত, ভিকটিমকে শান্তি দিলে সবাই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রতি সন্তুষ্ট থাকবে, দেশ স্ট্যাবল থাকবে। প্রিন্সিপাল গোল কিন্তু দুজনেরই সেম ছিল, যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা যেন স্ট্যাবল থাকে, ওভারঅল দেশের উন্নতি হয়। স্ট্যান্ড পয়েন্ট এসে দুটো আলাদা হয়ে গেছে। একজন হচ্ছে ক্রিমিনালকে সেকেন্ড চান্স দিতে চায়, আরেকজন হচ্ছে রেট্রিবিউশনে বিশ্বাস করে, ভিকটিমকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিতে চায়। তো এইখানে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্ল্যাশ, ঠিক আছে? তো এই প্রিন্সিপাল ক্ল্যাশটা আমরা যত ফাস্ট আইডেন্টিফাই করতে পারবো, প্রেফারেবলি প্রেপ টাইমের প্রথম 5-7 মিনিটের মধ্যেই, আমার প্রেপ নেওয়া তত সুন্দর হবে, ঠিক আছে, তত ভালো হবে। এইখানে হচ্ছে আমার স্লাইডটা শেষ, বাট ওই যে সেশন শেষ না, ঠিক আছে? সেশন শেষ না, সেশনে এখনো কাজ বাকি আছে। সো আমাদের হচ্ছে একটা থিঙ্কিং ফ্লো চার্ট আছে, ঠিক আছে, যে প্রেপ টাইমে আমরা কিভাবে চিন্তা করব। তোমরা যদি এই সেশনে আর কিছু বুঝো না বুঝো, অ্যাটলিস্ট এখন যেটুকু করাবো এই কাজটা, মানে এই জিনিসটা একটু ভালো হয় মাথায় নাও, তাইলেই হবে, ঠিক আছে? তাইলে হচ্ছে তোমরা করতে পারবা। সো যেটা আমরা দেখলাম, আমরা প্রেপ টাইমটা যখন শুরু হয়, আমরা প্রথমে এই জিনিসটা আইডেন্টিফাই করে ফেলি, প্রিন্সিপাল গোল, রাইট? এইখানে আমরা দুটো টিম, গভর্নমেন্ট টিম, অপোজিশন টিম, দুটোই হচ্ছে কি বলে সেম পেজে থাকে, ঠিক আছে? এখান থেকে জিনিসটা ডিফার হওয়া শুরু করে। একটা দল যাওয়া শুরু করে হচ্ছে ওন কনস্ট্রাকটিভে, মানে এখানে ওন লিখছে, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেখা উচিত, গভ কনস্ট্রাকটিভ হবে, একটু বুঝে নিও।
আর একটা জিনিস যাওয়া শুরু করে হচ্ছে অফ কনস্ট্রাকটিভে, ঠিক আছে? তো এই যে এই দুটো ডেভেলপ হবে না, এই দুটো তুমি ডেভেলপ কিভাবে করবা? ওই যে মোমেন্টে বলছি না যে কি বলে ভাবো, আর্গুমেন্ট গুলো ভাবো, সেই মোমেন্টে, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে সরকার দল কি খালি সরকার দলের আর্গুমেন্টের কথা চিন্তা করবে আর বিরোধী দল কি খালি বিরোধী দলের আর্গুমেন্টের কথা চিন্তা করবে? অবশ্যই না, তাই না? তাহলে তো আর বিতর্ক হলো না, তাই না? দুইজন এসে জাস্ট কথা বলে গেল। এঙ্গেজমেন্ট করতে হবে না? এঙ্গেজমেন্ট করার জন্যই আমার যে সরকার দল আছে, সেই সরকার দল নিজেও এটা চিন্তা করা শুরু করবে। মানে এটা একটু বোঝো, বিতর্ক তোমরা তিনজন করবা। আমি ইউজুয়ালি যেটা ফলো করি, ঠিক আছে, ইউজুয়ালি আমি যখন ডিবেট করি, আমি আসলে প্রাইম মিনিস্টার যাই না, ঠিক আছে? প্রাইম মিনিস্টার যাইতে আমার ভয় লাগে সত্যি কথা, শুরুতে কথা বলতে গেলে। আমি ইউজুয়ালি সেকেন্ড বা থার্ড যাই, ইন দ্য মোর কেসেস আমি থার্ডই যাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আমার টিমের যে ফার্স্ট আর সেকেন্ড স্পিকাররা থাকে, তারা তখন হচ্ছে চিন্তা করা শুরু করে যে আচ্ছা আমরা কি বলবো, কেন বলবো। তার মানে ওরা হচ্ছে এই জিনিসটা চিন্তা করা শুরু করে। আমি মিন হয় ভাবতে থাকি যে অপোনেন্ট কি বলবে, ঠিক আছে, অপোনেন্ট কি বলতে পারে, ঠিক আছে? সো প্রথম 15 মিনিট বা 20 মিনিটের প্রথম 7-8 মানে প্রথম 2-3 মিনিটের মধ্যে কিন্তু যে কি কেন কিভাবে এই প্রশ্নটা তোমাদের করে ফেলতে হবে। প্রথম 2-3 মিনিটের পরের কাজ হচ্ছে এটা, যে আর্গুমেন্ট গুলো জেনারেট করা, স্ট্যান্ড পয়েন্ট জেনারেট করা, ঠিক আছে? বুঝিয়ে দিলাম যে দুইজন বিতর্কী কাজ করতেছে হচ্ছে নিজের কনস্ট্রাকটিভ রেডি করতে। 3 নাম্বার ইউজুয়ালি সেভাবে হচ্ছে অপোনেন্ট কি বলবে। অপোনেন্ট কি বলবে এটা বলার লাভটা কোন জায়গায় একটু বলি তোমাদেরকে। ধরো আমি তখন হচ্ছে প্রেপ টাইমে বুঝে ফেললাম যে আচ্ছা না, এখানে তো কাহিনী আছে, এখানে তো হচ্ছে ভিকটিমের আর্গুমেন্ট চলে আসবে, ঠিক আছে? ভিকটিমটা তো মানে ভিকটিমের পরিবারের আর্গুমেন্ট চলে আসবে, আর এটা তো ঝামেলা। এটাকে তো আমার কি বলে, এটা তো আমার যুক্তি খণ্ডন করতে হবে, তাই না? এটা তো যুক্তি খণ্ডন না করা ছাড়া আমি বিতর্কটা রান করতে পারবো না, বিতর্কটা জিততে পারবো না, ঠিক আছে? এটা আমি বলি তোমাদের একটু মানে হেডস আপ দিয়ে রাখি, ঠিক আছে? অলওয়েজ ডিবেট চলাকালীন সময় অপোনেন্ট যখন স্পিচ দিবে, আল্লাহর ওয়াস্তে অপোনেন্ট কি বলতেছে শুনবা, ঠিক আছে? এটা আমি দেখি অনেক নতুন বিতার্কিকদের ওই সময় নিজের টিমমেটকে কি কি আর্গুমেন্ট পাস করছে, এর মাঝখান দিয়ে যে অপোনেন্টের টিম আরো ভালো ভালো আর্গুমেন্ট বলে যাচ্ছে, সেই দিকে কেউ কারো খেয়াল থাকে না। সো অবশ্যই ডিবেট শোনা লাগবে, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যাই হোক, আসি প্রেপ টাইমে। প্রেপ টাইমের মধ্যে ফ্লো চার্টটা কি হবে? সো এই যে আমি বুঝলাম যে আমার এখন মাথায় এই চিন্তাটা চলে আসছে যে অপোনেন্ট সেটা বলবে যে ভিকটিমদের কি বলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার। তাহলে এখন আমার চিন্তা হচ্ছে এই জিনিসটার একটা রিবাটাল রেডি করতে হবে। রিবাটাল মানে হচ্ছে বাংলা যুক্তি খণ্ডন, ঠিক আছে? মানে তখন থেকে আমি চিন্তা করছি কি বললে আমার হচ্ছে এই যুক্তিটা দাঁড়াবে না, ঠিক আছে? এন্ড রিবাটাল অনেক ভাবে রেডি করা যায়, ওকে? কি বলে রিবাটালেরও আর কি অনেক টেকনিক আছে, অত ডিটেলে আজকে না ঢুকি। বেসিকটা হচ্ছে ধরো যদি বেসিক বলি, একটা রিবাটাল টেকনিক হচ্ছে কম্পারিজন দেখান, ঠিক আছে? হিউম্যান মানে কি বলে একদম কি বলে ক্যাপিটাল কম্পারিজন দেখান, কোন ওয়ার্ল্ডে বা কোন আর্গুমেন্টে বেশি মানুষ ইফেক্টেড হচ্ছে, ঠিক আছে? তো এখন আমি চিন্তা করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়ার্ল্ডে এদেরকে মৃত্যুদণ্ডটা দিয়ে, ঠিক আছে, মানে মৃত্যুদণ্ডটা না দিয়ে কিভাবে ভিকটিমের স্যাটিসফ্যাকশন এনশিওর করব, এটা হচ্ছে একটা চিন্তা, ঠিক আছে? আরেকটা চিন্তা হচ্ছে যে ভাই না, দরকার নেই, আমি ভিকটিমের স্যাটিসফ্যাকশন এনশিওর করবোই না, তারপর আমি এই কাজটা করবো। কেন? কারণ এই কাজটা করলে আমার একটা বিগার গোল অ্যাচিভ হচ্ছে। কিভাবে বিগার গোল অ্যাচিভ হচ্ছে? আমি যে মোমেন্টে মৃত্যুদণ্ড দিচ্ছি না, আমার যে ক্রিমিনাল গুলো আছে, ঠিক আছে, সেই ক্রিমিনাল গুলো একটা সেকেন্ড চান্স পাচ্ছে, নিজেকে রিহ্যাবিলিটেট করার চান্স পাচ্ছে। ক্রিমিনাল গুলো যখন নিজেকে রিহ্যাবিলিটেট করার চান্স পায়, তখন হচ্ছে আমরা কি বলে পৃথিবীর সামনে এই নোশনটা প্রিচ হয় যে কি বলে আমাদের ক্রাইম গুলো করা উচিত না, বা এই ধরনের যে সিস্টেম গুলা ক্রাইমের দিকে যাতে মানুষ ধাবিত না হয়, আমাদের সিজিএস সিস্টেমেরও এই ধরনের সেক্টর গুলো ডেভেলপ করা শুরু করে। ইস্যু নাম্বার 1। আর একদম হেড টু হেড কম্পারিজনটা কোন জায়গায় দেখাবো, এইটাই সে বলবো যে দেখেন ভিকটিমের স্যাটিসফ্যাকশন এইটা একটা সাবজেক্টিভ জিনিস। সাবজেক্টিভ মানে কি বোঝো কেউ? পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, নাই, সুন্দর। সাবজেক্টিভ হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? সো কথার কথা, ধরো আমার পরিবারের কাউকে মেরে ফেলছে XYZ কেউ একজন, ঠিক আছে? এখন XYZ কে কি বলে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমি খুব খুশি যে হ্যাঁ ঠিক আছে মারা গেছে, মানে প্রথম কথা মানে অবভিয়াসলি খুশি তো থাকবো না, আমার পরিবারের একজন মারা গেছে, সেই অ্যাগনিটা তো অলরেডি আসি, বাট অ্যাটলিস্ট আমি নিজেকে কন্টেন্ট করতে পারছি যে না, ওকে তো অ্যাটলিস্ট মেরে ফেলছে। কিন্তু হয়তো আমার বাবা, সে হয়তো বলতেছে যে মেরে ফেলেই বাকি হলো, আমি তো তাকে ফেরত পাবো না। বা আমার মা,
সে ভাবতেছে কি দরকার ছিল মারার, মানে মেন কথা হচ্ছে সেই তো ক্রাইমের সাইকেলটা চলতেই থাকলো, ঠিক আছে। মানে এই যে দিস ইজ দ্য ফিলোসফি অফ ব্যাটম্যান আর কি, ঠিক আছে। মানে ব্যাটম্যানের একটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ আছে, মানে কি বলে বিখ্যাত ডায়লগ আছে, ইম্পর্টেন্ট না, যে ইফ ইউ কিল এ কিলার দ্য নাম্বার অফ দ্য কিলার্স রিমেইন দ্য সেম, ঠিক আছে, তাই না? তার মানে তো হচ্ছে অ্যাকচুয়ালি তুমি তো মানে ওই সাইকেলটাই চালায় যাচ্ছ। সো এই যে ভিক্টিমের স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা কিন্তু আমি অবজেক্টিভলি এনশিওর করতে পারছি না, রাইট? তার মানে ওকে মেরে ফেললে আমার ভিক্টিমের পরিবার যে স্যাটিসফাই হবেই, এটার কোনো কংক্রিট গ্যারেন্টি নাই। কিন্তু আমি যদি আজকে ক্যাপিটাল পানিশমেন্ট নিষিদ্ধ করে দিই, আমি এই কংক্রিট গ্যারেন্টিটা দিতে পারবো যে কোনো মানুষের ভুল বিচারে মৃত্যু হবে না। আমি যে উদাহরণটা দিলাম বাকের ভাইয়ের মতো, ঠিক আছে। তাহলে ওইটা কিন্তু আমি অবজেক্টিভলি এনশিওর করতে পারছি যে কারো ভুল হবে না, ঠিক আছে, মানে ভুল কারো মৃত্যু হবে না। তাহলে এইটা আমি অবজেক্টিভলি এনশিওর করলাম, এটা আমি অবজেক্টিভলি এনশিওর করতে পারছি না। কম্পারিজনে কোনটা আগায়? এটা আগায় না, ঠিক আছে। সো এই যে কম্পারিজন করে আমি জিনিসটাকে বক্স আউট করে দিলাম, এইটা হচ্ছে রিবাটালের একটা টেকনিক, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা কখন করব আমি? এত ডিটেলে না হলেও এই বেসিক চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের প্রেপ টাইমে হালকা পাতলা করে ফেলতে হবে। করে ফেলতে পারলে কি লাভ সেটাও একটু দেখো। আমি তখন জানি যে অবজেক্টিভলি আমার এটা প্রমাণ করতে হবে যে ভুল কারো শাস্তি হবে না, ঠিক আছে, ভুল কারো শাস্তি আমি দিব না। তাহলে ভুল কারো শাস্তি যেহেতু দিব না, তাহলে ভুল কারো শাস্তি যে হয় না, এটা আমার ভিডিওকে শুরুতে এসে বলতে হবে না? জিনিসটা কি বুঝতে পারছো? সেই পার্টিকুলার মোমেন্টে এই জিনিসটা হচ্ছে আমার একটা আর্গুমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর্গুমেন্ট দুই ভাবে ডেভেলপ হয়। একটা হচ্ছে একদম বেসিক ভাবে, যেটা বললাম কি কেন কিভাবে দিয়ে, আরেকটা হচ্ছে অপোনেন্ট কি বলতে পারে আর আমরা কি বললে অপোনেন্টের ওই জিনিসটা নালিফাই হয়ে যাবে সেটা দিয়ে। এই জিনিসটা কি হচ্ছে খালি আর্গুমেন্ট না, এটার আরেকটা নামও আছে যেটা হচ্ছে এখানে লিখে রাখছি আমি, এটাকে বলা হচ্ছে প্রিএম্পশন। প্রিএম্পশন মানে হচ্ছে প্রি দিয়েই বুঝতেছো, মানে এটার আরেকটা নাম হচ্ছে প্রিবাটালও বলে এটাকে, মানে আর্গুমেন্ট আসার আগে সেই আর্গুমেন্টটাকে যাতে না দাঁড়াতে পারে সেটা ইনশিওর করে দিয়ে যায়। সব যদি ঠিক থাকে তোমাদের নেক্সট সেশনটা হবে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের উপর, সেখানে প্রিএম্পশনের খেলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো একটু আজকে আর কি একটু কি বলে টিজার দিয়ে রাখলাম আমি। সো প্রিএম্পশনটা হচ্ছে ও কি বলবে এটা প্রেডিক্ট করে ওর কথা যাতে সংসদে না দাঁড়ায় সেটার একটা সেট আপ বা কি বলে সেটিং আগে থেকে নিজের স্পিচে দিয়ে দেয়। তাইলে এই প্রিএম্পশনটা যখন ডেভেলপ হবে, সেম প্রিএম্পশনটা তোমার কনস্ট্রাকটিভে যাবে, তার মানে তোমার হচ্ছে আর্গুমেন্ট গুলো ডেভেলপ হলো। এতদূর পর্যন্ত বোঝা গেছে যে তোমাদের থিঙ্কিং ফ্লো চার্টটা কিভাবে আগানো উচিত বা কিভাবে প্রেপ টাইমে তোমাদের চিন্তা ভাবনা গুলো করা উচিত? এতদূর কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? এনি কাইন্ড অফ কোশ্চেনস? আচ্ছা, কোশ্চেনস নাই, তাহলে হচ্ছে আমি আগাই, ঠিক আছে। সো বিতার্কিকদের আমাদের একটা অন্যতম সমস্যা কি জানো? অনেকেই হচ্ছে চিন্তা ভাবনাটা করতে পারে, ঠিক আছে, অনেক হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে এটা তো নিয়ে তোমরা মিমও দেখছো হয়তো, ঠিক আছে, যে ঝগড়া হয়ে যাওয়ার পর বাসায় আসার পর আমার রিপ্লাই মনে পড়ে যে হ্যাঁ এটা তো বলা উচিত ছিল, পরীক্ষায় আমি অ্যান্সার করে আসছি, এরপর বাসায় এসে মনে পড়ছে ওটার অ্যান্সার তো এরকম হওয়া ছিল, ঠিক আছে। এই জিনিসটা আরো ফেস করবে ডিবেটে, স্পেশালি ডিবেটটা যখন চলে, মানে মস্তিষ্ক তখন আলফা লেভেলে থাকে। এক পাশে তোমার টিমমেট হচ্ছে হাইলাইটার নীল কালি লাল কালি নিয়ে মারামারি করছে, আরেক টিমমেট তোমাকে বলছেন এই দোস্ত এই আর্গুমেন্টটা দিয়ে, অপোনেন্ট ওইদিকে স্পিচ দিচ্ছে, তুমি নিজে একটা চিন্তা করছো। এর মাঝখান দিয়ে ঝামেলা যেটা হয়, তোমার একটা ভালো একটা রিবাটাল মাথায় আসছে বা ভালো একটা আর্গুমেন্ট মাথায় আসছে, এই চারপাশে প্রেসারের চোটটা ওটা হাওয়া হয়ে যাবে, ঠিক আছে। হয় এটা হয়, অথবা তুমি নিজে যখন স্পিচ দিতে দাঁড়াও, মস্তিষ্ক তখন আলফা লেভেল থেকে ব্ল্যাঙ্ক লেভেলে চলে যায়, কি চিন্তা করছো না করছো সব মাথার থেকে আউট, কিচ্ছু বলতে পারো। এই দুটো হচ্ছে খুব কমন প্রবলেম। তো এই দুটো প্রবলেম আমি অনেক মানে স্কুল কলেজে যখন আমি দেখছি ডিবেটারদের, মানে আমি যেটা বিশ্বাস করি ঝামেলাটা হয় হচ্ছে ওদেরকে ফার্স্টে ওপেন একটা ডিবেট করতে দেওয়া হয়, ওরা নিজেরা নিজেদের মতো স্টাইল দাঁড় করা ফেলে, দিয়ে হচ্ছে স্টাইলে প্যাচ লেগে থাকে বিভিন্ন জায়গায়। সো অ্যাটলিস্ট একটা স্ট্রাকচার শুরুতে দিয়ে দেওয়া উচিত, এই স্ট্রাকচারটা ফলো করে আগালে অ্যাটলিস্ট এই ধরনের কি বলে এমবার্গো সিচুয়েশনে তোমরা পড়ে যাবে না, ঠিক আছে। সো সেটাই আর কি একটু হালকা দেখাই দেওয়ার চেষ্টা করবো, সেটাকেই আর কি অফিসিয়াল টার্ম হচ্ছে স্ক্রিপ্টিং বলে, ঠিক আছে। স্ক্রিপ্টটা কিভাবে সাজানো উচিত, ঠিক আছে। ধরো হচ্ছে তুমি প্রাইম মিনিস্টার, মানে এগেইন বললাম না, একদম শুরুতে বলছিলাম যে এই মানে পার্লামেন্টারি ডিবেটের বিউটিটা হচ্ছে প্রত্যেকটা স্পিকারের আলাদা আলাদা রোল থাকে, ঠিক আছে। তো ধরে নাও তুমি প্রাইম মিনিস্টার, এখন তোমার কাজ কি, ঠিক আছে। তোমার হচ্ছে স্ক্রিপ্টিং এর সময়, স্ক্রিপ্টিং মানে লেখা আর কি, ঠিক আছে, স্ক্রিপ্টটা রেডি করা। সো এইটা ধরো হচ্ছে তোমার খাতা,
ঠিক আছে? খাতাটা একটু বুঝো আর কি, ঠিক আছে? আমি একটু মানে এখানে অফলাইনে বুঝাতে পারলে সবচেয়ে ভালো হতো। প্রথম কথা হচ্ছে, কেউ আল্লাহর ওয়াস্তে নোটপ্যাডে মানে ছোটখাটো নোটপ্যাডে ডিবেটের স্ক্রিপ্টিং করবে না। অলওয়েজ বড় খাতা বা স্পেশালি হচ্ছে স্পাইরাল নোটবুক যেগুলো থাকে, ইচ্ছা মতো পৃষ্ঠা ছিঁড়া যায়, ওগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যত বড় বানানো যায় তোমার স্ক্রিপ্ট। ক্লিয়ার? সেকেন্ড নোটেশনটা হচ্ছে খাতার বাম দিক থেকে অলওয়েজ লেখা শুরু করবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কেউ যদি ডান দিকে শুরু করো, এরপর পরের স্পিচটা যায় বাম দিকে, তুমি কি এখন স্পিচে দাঁড়ায় খালি পৃষ্ঠা উল্টাতে থাকবা? সেটা তো আর করবা না, তাই না? তো বাম দিক থেকে শুরু করবা, ঠিক আছে? সো এখানে ধরে নেওয়া হচ্ছে এই যে আমি যে এখানে ছকটা কাটছি, এটা হচ্ছে ধরো বাম পেজ আর এটা হচ্ছে ডান পেজ, ঠিক আছে? সো এইখানে শুরুতে প্রাইম মিনিস্টার স্পিচের শুরুতে একদম উপরে যেটা তুমি লিখবা সেটা হচ্ছে মোশন, ঠিক আছে? মোশনটা লিখবা, মোশনটা লেখা মাস্ট, ঠিক আছে? কারণ তুমি প্রাইম মিনিস্টার, তোমার মোশনটা বলাও মাস্ট অ্যাকচুয়ালি। সো মোশনটা তুমি লিখলা। এর পরের পার্ট যেটা এইখানে হচ্ছে ক্যারেক্টারাইজেশন, ঠিক আছে? বা বাংলায় যদি আমি এটাকে বলি চরিত্রায়ন। এইটা কি ভাইয়া? এটা তো নতুন জিনিস। মেইন কথাটা হচ্ছে, মনে আছে আমি একটু যে সেশনটা নিয়েছিলাম ওইখানে, এই সেশনে হচ্ছে কোথায় গেল, এই যে এখানে ছিল একটা জিনিস হোয়াট, ঠিক আছে? আস্কিং হোয়াট, ঠিক আছে? হোয়াট মানে কি বলতো? আমি যদি আমার প্র্যাকটিস মোশনটায় যাই, এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, এখানে তুমি কোন কোন কি জিজ্ঞেস করবা? প্রথম কি হচ্ছে এই সংসদ কি, তাই না? এই সংসদ কি, কোন সংসদে দাঁড়িয়ে বিতর্ক করছে, বাংলাদেশ না বৈশ্বিক? সো এটা হচ্ছে একটা অ্যান্সার। মৃত্যুদণ্ড কি, নিষিদ্ধ করা কি, এই যে তিনটা কি প্রশ্ন করলা না, ঠিক আছে? একদম মোটা দাগে যদি বলি, এটাই হচ্ছে তোমার চরিত্রায়ন, ঠিক আছে? আর এগেইন এখানে একটা ছোট ভালো কথা বলি, কখনো কখনো ন্যারো করবা না, ঠিক আছে? আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে কি বলে কয়েকদিন আগে সাভার একটা ডিবেটে ছিলাম, ঠিক আছে? সেটার 4th রাউন্ডের মোশন ছিল এরকম যে এই সংসদ কি বলে জাতীয় সরকার গঠন করবে, ঠিক আছে? ইন্টারিম গভর্নমেন্টের বদলে। জাতীয় সরকারের কনসেপ্ট একটু বলি। জাতীয় সরকার হচ্ছে এমন একটা সরকার যেটা হচ্ছে 90 এরশাদের আমলের পর গঠিত হয়েছিল, সবগুলা পলিটিক্যাল পার্টি থেকে লিডারদের নিয়ে একটা কমন সরকার গঠন করা, ঠিক আছে? আর বর্তমানে বাংলাদেশ যেটা আছে সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে কি হচ্ছে তোমার মানে কোনো পলিটিক্যালি কিন্তু এরা কিন্তু কেউই পলিটিক্যাল লিডার না বা পলিটিক্যাল পার্টি মানে পলিটিক্স করে আসা মানুষ না, সবাই টেকনোক্র্যাট, সবাই পলিসি মেকার। তো ডিবেটটা হচ্ছে পলিসি মেকারের সরকার ভার্সেস পলিটিশিয়ানদের সরকার, ঠিক আছে? আমাদের অপোনেন্ট একটা দল ছিল, তারা এসে সুন্দর মতো শুরুতে এসে কি কথা বলছে, শুরুতে এসেই বলছে আমরা জাতীয় সরকার বলতে বুঝি যে সরকার পলিটিশিয়ান পলিসি মেকার সবাইকে দিয়ে গঠিত হবে, ঠিক আছে? তো এই কাজটা করা মানে কি, মানে মেন কথা হচ্ছে আমাদের আধা আর্গুমেন্ট এখানে নালিফাই হয়ে গেছে না। এগুলো খুব বাজে কাজ, ঠিক আছে? এগুলো কখনো ডিবেটে করবা না। হ্যাঁ, ফর ইনফরমেশন ডিবেটটা জিততেও পারে নাই, ঠিক আছে? এত ফাঁসুকি করে যা যেটা ধরে ফেলছিল, আর আমরা হচ্ছে এটাকে অবশ্যই ডিবেটে কল আউট করছি। সো দ্যাটস হাউ দ্য ডিবেট ওয়েন্ট। সো কখনো ন্যারো করবা না, যতটা ওপেন রাখা যায়, ঠিক আছে? কিছু কিছু জায়গায় স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা লাগবে, সেগুলো হচ্ছে আস্তে আস্তে যখন শিখবা তখন হচ্ছে বুঝাই দিব। আচ্ছা, ওকে। এবার যেটা বলছিলাম, কখনো কখনো ডিবেট হচ্ছে পলিসি অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে? বা পলিসি মোশন পড়ে। তো চরিত্রায়নের সময় হচ্ছে ওই যে পলিসি যেটা তোমরা রেডি করছো, সেই পলিসিটাও ইন ডেপথ ব্যাখ্যা দিতে হবে। এইটা হচ্ছে অনেক অনেক বিতার্কিক এই ভুলটা করে। প্রাইম মিনিস্টার এসে পুরো কেসটা বুঝাই দিয়ে যায় না, এরপর ডেপুটি প্রাইম মিনিস্টার বা কোনো কোনো ক্ষেত্রে হুইপ এসে কেস এক্সপ্লেন করা শুরু করে, তখন হচ্ছে মাশাআল্লাহ সব লন্ডভন্ড হয়ে যায়, ঠিক আছে? খুব স্বাভাবিকভাবেই হুইপের কাজ কি, ও এসে খালি হচ্ছে মানে বিল্ডিং তোলা হচ্ছে প্রথম 2 স্পিকারের কাজ, হুইপের কাজ হচ্ছে অন্যের বিল্ডিংটারে ভাঙা। কারণ তারও এসে যদি নিজের বিল্ডিং তোলা লাগে, তখন অন্যের বিল্ডিংটা ভাঙবে আর কখন, ঠিক আছে? সো কেস বিল্ডের কাজগুলা প্রথম 2 স্পিকার, স্পেশালি প্রথম স্পিকার যদি পলিসি থাকে ওখানেই করে ফেলা উচিত, ঠিক আছে? বললা পলিসি বললা, এরপর হচ্ছে যে জিনিসগুলো উল্লেখ করবা সেটা হচ্ছে স্টেক হোল্ডার। এগেইন আমি আবার বলতেছি, এটা কিন্তু মানে এটা হচ্ছে করতেই হবে এমন কোনো কথা না, বাট যারা হচ্ছে একদম কি বলে নভিস, তাদের জন্য এইটা হচ্ছে কি বলে টেস্টেড, যে এটা হচ্ছে ইট ওয়ার্কস। স্টেক হোল্ডার কারা কারা বলবা। স্টেক হোল্ডারের পরেই কি ছিল আমার 4th হর্স মানে স্ট্যান্ড পয়েন্ট। স্ট্যান্ড পয়েন্টটা বলবা, ঠিক আছে? স্ট্যান্ড পয়েন্টটা বলা হয়ে গেল না? স্ট্যান্ড পয়েন্টটা বলার পর তুমি হচ্ছে তোমার আর্গুমেন্ট গুলা বলবা, ঠিক আছে? যে ওই যে ধরো হচ্ছে আমি যদি ওইটাই আবার যাই, আমাদের ধরো এই যে এখানে যে এই 3টা আর্গুমেন্ট ছিল, ঠিক আছে? বা এই ক্ষেত্রে যে এখানে 3টা আর্গুমেন্ট ছিল, আর্গুমেন্ট গুলো বলবা। আর্গুমেন্ট গুলো বলবা মানে কি বলতো? মানে আর্গুমেন্ট তো একটু আগে তো যদি এরিয়ালের পার্টটা বুঝে থাকো, আমি এসে বললাম যে স্যার আজকে আমরা মৃত্যুদণ্ড নিষিদ্ধ করব কারণ আমার ক্রিমিনালদের সেকেন্ড চান্স দেওয়া লাগবে, ব্যাস খতম। একটু বললে কি তোমার জাজ বলবে হ্যাঁ ও তো এটা বলছে, আমি নাম্বার দিই না, ঠিক আছে? যেটা বলতেছিলাম, অনেক জাজই আর্গুমেন্টের এটাকে ওয়ান লাইনে দিলে লাভ নাই, তোমার রিজনিং সব দিতে হবে, ঠিক আছে? কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে তোমার কাজ যেটা, তোমার প্রত্যেকটা আর্গুমেন্টের একটা ওয়ান লাইনার আছে না, বা অ্যাসারশন পার্টটা আছে না, তুমি সবগুলো অ্যাসারশন পার্ট একবার বলবা,
যে স্যার দেখেন আমাদের এই ডিবেটে আজকে 3টা আর্গুমেন্ট, এইটা এইটা এইটা। এই কাজটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং। ফ্ল্যাগ পোস্টিং মানে তো বুঝতেছো, ঠিক আছে, মানে পতাকা গেড়ে গেলা, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি ওই পতাকাটাকে ফলো করে সামনে আগাতে থাকবে। তো এই তোমার ফ্ল্যাগ পোস্টিং হয়ে গেল। ফ্ল্যাগ পোস্টিং হওয়ার পর এই কাজ যদি তুমি একদম প্রপারলি করতে থাকো, তোমার 5 মিনিটের মধ্যে 3 থেকে 3.5 মিনিট এর পিছনেই যাবে। এরপর তুমি যেটা করবা, কোনো একটা আর্গুমেন্ট, ধরো এর 1 নাম্বার আর্গুমেন্ট, সেটার যেই এরিয়াল আমি বলছিলাম সেই এরিয়ালটা বলা শুরু করবা, ঠিক আছে। অ্যাসারশনটা আবার বলবা, তোমার কি কি রিজন আছে ওই আর্গুমেন্টটা দাঁড় করানোর পিছনে, সেই রিজন গুলো বলবা। ওই জিনিসটা হলে ইম্প্যাক্ট কি করবে সমাজের উপর সেটা বলবা। যদি রিলেটেড কোনো এক্সাম্পল থাকে তাহলে সেটা বলবা। এরপর হচ্ছে মানে এলটা আপাতত দরকার নেই তোমাদের, এইটুকু পর্যন্ত করতে পারলেই মাশাআল্লাহ, ঠিক আছে, হয়ে গেছে কাজ। তো প্রাইম মিনিস্টার কিভাবে স্পিচ দিবে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, সামনে আগাই। এবার হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন, ঠিক আছে। লিডার অফ দ্য অপোজিশনের স্ক্রিপ্ট হচ্ছে প্রাইম মিনিস্টারের মতোই, জাস্ট একটু ব্যাক অ্যান্ড ফোর্থ থাকবে, ঠিক আছে। ব্যাক অ্যান্ড ফোর্থটা কি সেটা হচ্ছে একটু শোনো। লিডার অফ দ্য অপোজিশন হচ্ছে শুরুতে মোশন লিখবে, ঠিক আছে। এখানে হচ্ছে যেটা বললাম ক্যারেক্টারাইজেশন করবে, ওর দিকের ক্যারেক্টারাইজেশন যেটা এখানে হচ্ছে কি লেখা ছিল, ওখানে আগেটা কি দেখালাম সেটাই করবে। কি ছিল? স্টেক হোল্ডার স্ট্যান্ড পয়েন্ট, আর্গুমেন্ট, মানে এখানে কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে। এখানে সবগুলো নিজেদের কাহিনী হচ্ছে এই যে দেখো ডান দিকের কাগজটা কিন্তু মাঝখানে একটা গ্রিন লাইন দেওয়া আছে। তো আমি যেটা তোমাদের প্রেফার করব, যখন বসবা, যারা হচ্ছে ইয়ে করবা, কি বলে এলো করবা, ওই এই যে কাগজটা আছে না ডান দিকের, সুন্দর মতো মাঝখানে একটা ভাঁজ দিবা যাতে গ্রিন লাইন বরাবর দুটো ভাগ হয়, ঠিক আছে। এরপর এই ডান দিকের বাম দিকে মানে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটায় তুমি কি বলে পিএম যা যা বলছে, ঠিক আছে, পিএম এর আর্গুমেন্ট, পিএম এর পলিসি, আচ্ছা আগে তো ক্যারেক্টারাইজেশন, পলিসি, আর্গুমেন্টস, যেটা এক্সপ্লেন করছে ওগুলার অ্যানালাইসিস সব নোট করবা, ঠিক আছে। সবকিছু এখানে নোট করতে হবে, বুঝা গেছে? মানে বললাম না এতক্ষণ পর্যন্ত জিনিসটা ছিল হচ্ছে বক্তৃতার ক্লাস, ঠিক আছে। এই পার্টিকুলার মোমেন্ট থেকে শুরু হলো ডিবেটের ক্লাস, ঠিক আছে। মানে ডিবেটের এক্সট্রা বেনিফিটস বা এক্সট্রা পার্টস যেগুলো সেগুলো করতে হবে তোমার। এখন এই যে জিনিসগুলো লিখলাম, এটা হচ্ছে সুইফট হতে হবে, ওকে। মানে আমি জানি প্রথম ঝামেলা হয়, বিতার্কিক এটা করতে পারে না, কিন্তু তুমি যেই মোমেন্টে এগুলো নোট করতে থাকবা, এই কারণে ইউজ মাল্টিপল কালার্স, ঠিক আছে। হাইলাইটার, লাল কালি, নীল কালি, যেমন মন চায় তেমনি ইউজ করবা, যাতে তোমরা তোমার চোখে পড়ে। ওই পার্টিকুলার মোমেন্টে এই জিনিসগুলোর কি কি রিপ্লাই দিবা তুমি, সেই রিপ্লাই গুলো পাশাপাশি লিখতে থাকবা। সাহেব ভাই প্রশ্ন করতে পারো যে ভাই মানে কাহিনী হচ্ছে ও সে স্পিচ দিতেছে, তার স্পিচ আমি শুনে সেটা আমি নোট করবো, সেটার আবার রিপ্লাই কি দিব সেটাও লিখবো। এত কাজটা একবারে করা পসিবল না, খুবই সত্য কথা। প্রথম করতে পারবাও না। করতে সুবিধা হবে কখন জানো? যখন হচ্ছে তোমাদের এই প্রসেসটা ঠিকঠাক মতো আগাবে। কারণ তুমি কিন্তু অলরেডি প্রিএমশনের মাধ্যমে বা এই অপের কনস্ট্রাকটিভ চিন্তার মাধ্যমে জানো ওরা কি বলবে, হালকা পাতলা ধারণা তোমার আছে। আর মানে খুব রেয়ার কেস যে তুমি যা ভাবছো তার একদম বাইরের জিনিস সব এসে বলা শুরু করছে। একটা দুটো বলতে পারে, ঠিক আছে, দ্যাটস নট দ্য ইস্যু, বাট সিংহভাগ জিনিস তোমার বলবেই। তো তুমি যখন অলরেডি কি বলবে জানো, সেটার কি রিপ্লাই দেবা সেটা তোমার প্রিএমশন একটু চিন্তা করা আছে, তখন তুমি এখানে এগুলো বলে দিবা, সমস্যা তো নাই, তাই না? ধারণাগুলো আছে, সেই ধারণা থেকে তুমি রিপ্লাই গুলো এখানে লিখতে থাকবা, গেল, ঠিক আছে। এবার হচ্ছে স্পিচ দেওয়ার টাইমে এখানে হচ্ছে একটা কনফিউশন হয়। এই কনফিউশন অনেকেরই বলে যে এখানে কি করবো, আগে কি আমি নিজের কেস বলবো নাকি আগে আমি অপোনেন্টের কেস হ্যামার করবো, ঠিক আছে। এখন আমার এটার অ্যান্সার হচ্ছে এটার কোনো অ্যান্সার নেই, ডিবেট টু ডিবেট ভ্যারি করে। বাট মেজরিটি ডিবেটে যেটা হয়, আর একটা জাজের পার্সপেক্টিভ যেভাবে কাজ করে, যদি জাজ দেখে, মানে মেইন কথা চিন্তা করো, তোমার প্রাইম মিনিস্টার লাস্ট স্পিচ দিচ্ছে, একটা আর্গুমেন্ট এক্সপ্লেন করছে, তার মানে তো ওটা একটা কোর আর্গুমেন্ট দেখাচ্ছে, বুঝাচ্ছে, ঠিক আছে। ওইটার ডিবেট একটা ইম্পর্টেন্ট জিনিস, জাজের মাথায় ওটাই তখন ঘুরতেছে, ঠিক আছে। ও আরেকটা কথা, মানে এশিয়ান পার্লামেন্টের একটা মজার জিনিস আছে, প্রাইম মিনিস্টার স্পিচ দেওয়ার পর 1 মিনিটের একটা টাইম পাওয়া যায়, এটাকে বলা হয়েছে স্ট্র্যাটেজিক টাইম আউট। ওই যে আইপিএল দেখছো না, মাঝখানে স্ট্র্যাটেজিক টাইম আউট কল করে, এই 1 মিনিট টাইম দেওয়া হয় খালি লিডার অফ দ্য অপোজিশনের স্পিচের শুরুতেই। কিন্তু তো তোমার কাছে একটা এক্সট্রা 1 মিনিট আছে এগুলো গুছাই নেওয়ার জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, সো লিডার অফ দ্য অপোজিশনের মানে প্রাইম মিনিস্টারের লাস্ট স্পিচটা তোমার যে চেয়ার আছে বা স্পিকার আছে তার মাথায় ঘুরতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বলতে পারে, এই জিনিসগুলো বলছে, এগুলো তো ভালো কথা। আর তুমি অপোনেন্ট হিসেবে শুরুতে এসে যদি ওটাই হ্যামার করো, ঠিক আছে, তাহলে জাজের কাছে জিনিসটা ক্যাচি লাগে বেশি, ওকে। সো আমার সাজেশন যেটা থাকবে, কি বলে, অ্যাপ্লাই দ্য স্যান্ডউইচ থিওরি, ঠিক আছে। শুরুতে কিছুটা ইয়ে করো, এঙ্গেজমেন্ট করো,
যদি দেখো যে শুরুতে এঙ্গেজমেন্ট করি তোমার কাজ খালাস হয়ে গেছে, তাহলে আর পরে এঙ্গেজমেন্টের দরকারই নেই। তারপর হচ্ছে নিজের কেসটা বলো, তারপর যদি লাস্টে আবার টাইম থাকে তাহলে আবার একটু ব্যাক করে ওদেরকে আরেকটু হ্যামার করো। বুঝা গেছে? আর আমি একটু পিএম এরটা যাই। প্রিএমশন যেটা বলছিলাম মনে তো আছে মনে হয়। পিএম এর যদি এটা কখনো খুব রেয়ারলি হয়, ঠিক আছে, এটা প্রথম প্রথম করতে পারবাও না, তাও ইন দা কি বলে ফ্লিপ সাইড যদি করতে পারো, একদম লাস্টে এসে প্রিএমশনস গুলো বলবা, ঠিক আছে? মানে তুমি এসে লাস্টে এসে মানে এটা বললাম, এটা কিন্তু খুব একটা এনকারেজ না, অ্যাটলিস্ট এশিয়ান পার্লামেন্টারিতে এনকারেজ না ফর অবভিয়াস রিজনস, ঠিক আছে? তুমি শুনবাই অপোনেন্ট কি বলতেছে। এখন দেখা গেল তুমি এইখানে এমন আর্গুমেন্ট দিলে যেটা অপোনেন্ট ভাবেই নাই অলরেডি, ঠিক আছে? সো দিস ইজ এ রিস্কি মুভ টু ডু। বাট ওই তো যদি দেখা যায় হাতে টাইম আছে আর তুমি জানো যে ওরা যা বলবে সেটাকে মোটামুটি একদম তুমি 12টা বাজে দিতে পারবা, দেন ইউ ক্যান অপ্ট ফর দিস। বাট এগেইন দিস ইজ অপশন অফ। গেল প্রাইম মিনিস্টার, গেল লিডার অফ দ্য অপোজিশন, গেল এরপর হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার আর ডিএলও, ঠিক আছে? এই দুজনের কাজ হচ্ছে মোটামুটি সেম, ঠিক আছে? কারণ দুজনেই সেকেন্ড স্পিকার, দুজনে সেম কাজ করে। আর এই সেকেন্ড স্পিকারটা হচ্ছে বুঝতেই পারতেছো, মানে ফার্স্ট স্পিকারের কাজ আমি কি বলতেছিলাম, বিল্ডিং তোলা। থার্ড স্পিকারের কাজ হচ্ছে বিল্ডিং ভাঙা। সেকেন্ড স্পিকার বলতে পারে এই দুজনের মাঝে ব্রিজ, ঠিক আছে, বা সমন্বয়ক। সমন্বয়ক, ওকে। এনিওয়েজ কথাটা হচ্ছে, সো এই যে সেকেন্ড স্পিকারের হচ্ছে যে কাজগুলো, সেগুলো হচ্ছে আমরা মোটামুটি এখন একটু বুঝার ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কয়টা জিনিস লেখা আছে, ঠিক আছে? আইডেন্টিফিকেশন, রিকনস্ট্রাকশন, এক্সপানশন, ঠিক আছে? আমি দেখি তোমরা যখন একটু হালকা পাতলা হচ্ছে একটু ডিবেট করা শিখে যাবা, তখন হচ্ছে এগুলো করা ভালো সুবিধা হবে। আপাতত লিখে রাখো, ঠিক আছে? মানে একদম বুলেট পয়েন্টের মতো লিখে রাখো। আইডেন্টিফিকেশন মানে কি? মানে আইডেন্টিফিকেশন হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি লিডার অফ অপোজিশন হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে বিতর্কের পালস ধরতে পারা, ঠিক আছে? মানে ডিবেটটা যাচ্ছে কোন দিক। লাইক তুমি চিন্তা করো, বাংলাদেশের ক্রিকেটারদের কথা যদি চিন্তা করো, এই বান্দারা একটা বল আসার আগে কিন্তু ভাবে আমি এটা ছক্কা মারবো, ঠিক আছে? দেখা গেল মারছে ইয়র্কার, না রে আমি ছক্কা মারবো, এটাতে দেখা গেছে বোল্ড আউট হয়ে গেছে, ঠিক আছে? বা বল করছে স্লোয়ার, তখন ভাবছে না আমি এটা ছক্কা মারবো, দিয়ে ক্যাচ আউট হয়ে গেছে। সো বলের গতি দেখে তোমার ডিসিশন চেঞ্জ করা লাগে যে তুমি কোন শটটা নিবা। সেম গোস ফর ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি লিডার অফ অপোজিশন, ঠিক আছে? ডিবেটের গতি দেখে ওদের আইডেন্টিফাই করতে হবে কি করা লাগবে। প্রথম যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে দ্য ওন গ্যাপ। এত কথা যে বলছি, এত কিছু যে লিখতে বলতেছি, স্টিল তোমরা স্টেজে যে যখন বিতর্ক করা শুরু করবে অনেক কিছু মিস করবা। সো এই যে জায়গাগুলো মিস করবা, সেখানে গ্যাপ থেকে যাচ্ছে না, সেই গ্যাপগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। গ্যাপগুলো ফিল আপ করার জন্য কোন কোন এক্সপ্লেনেশন মিস গেছে, সেই মিস এক্সপ্লেনেশন গুলো তোমার দিতে হবে। তার মানে তোমার বিল্ডিং এর যেসব জায়গায় মানে পিলার তোলা বাকি আছে, সেই পিলার গুলো তোমার তুলতে হবে, ঠিক আছে? আরেকটা, ঠিক আছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্সড, ঠিক আছে? ডিবেটে একটা জিনিস খুব হয়, ঠিক আছে, এই কাজটা হচ্ছে আমরা আসলে নিজেরাও করি আমাদের নিজেদের চলতি লাইফে। সোজা বাংলা যদি এটা বলি তাহলে হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? আমাকে একটা কথা বলছে, আমি ওই কথাটাকে একটু টুইস্ট করে বললাম, যাতে মনে হচ্ছে কথাটা একটু ভিন্ডিকটিভ শোনাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটাও বলে নাই, ঠিক আছে? এই কাজটা বিতর্কিত অনেক পারদর্শী করতে পারে, ঠিক আছে? এই কারণে দেখবা মানে কারো যদি সার্কিটে রিলেটেড থাকো, ডিবেটারে সবচেয়ে বেশি এক্সপোজ খায়, ঠিক আছে? এনিওয়েজ, সো মেন কথাটা হচ্ছে এই যে কাজটা, এই কাজটা ডিবেটে করতে পারাটা ইজ এ স্কিল, ঠিক আছে? অবভিয়াসলি ডিবেটে করতে পারা, নট ইন রিয়েল লাইফ, ঠিক আছে? ডিবেটে তুমি এটা কিভাবে করবা, এটার জন্য হচ্ছে তো ভালোভাবে শুনতে হবে, ঠিক আছে? অনেক সময় যেটা হয়, এই কারণেই বলতেছি প্রাইম মিনিস্টারকে খুব ডিটেলে ক্যারেক্টারাইজেশনটা করে যেতে হয়। খুব ডিটেলে ক্যারেক্টারাইজেশন না করলে তখন হচ্ছে ঝামেলা লেগে যায়, ঠিক আছে? তখন হচ্ছে এই ধরনের গ্যাপ গুলা বেরোয় যায়। আর আমাদের যে মানে অপোনেন্ট যদি ভালো হয়, অপোনেন্ট হচ্ছে তখন এই কাজটা করে, ঠিক আছে? অপোনেন্ট এসে করে কি, ক্যারেক্টারাইজেশন যেটা ছিল সেটাকে মিসরিপ্রেজেন্ট করে, ঠিক আছে? মিসরিপ্রেজেন্ট করে দেয় বা অন্য একটা মিনিং দাঁড় করা যায়, ঠিক আছে? এটা ক্যারেক্টারাইজেশন হতে পারে, আর্গুমেন্টও হতে পারে, রিজনিংও হতে পারে, এনিথিং, ঠিক আছে? সো তখন সেকেন্ড স্পিকার হিসেবে তোমার কাজ হচ্ছে, স্পেশালি এই কাজটা করা লাগে ডিএলওর বেশি, তখন তোমার কাজ হচ্ছে ভাই সব বাদ, ঠিক আছে? আমি এখন এটাকে দাঁড় করাবো, ঠিক আছে? এটাকে কিভাবে দাঁড় করানো যায় আমি সেই জিনিসটা হচ্ছে চিন্তা করবো, ঠিক আছে? আবার হচ্ছে ও যদি তোমাকে মিসরিপ্রেজেন্ট করে, তুমি আবার হচ্ছে সঠিক রিপ্রেজেন্টেশনটা দেখাবা। তো এই যে সঠিক রিপ্রেজেন্টেশন দেখানো, নিজের গ্যাপটা কি বলে ফিল আপ করা, মিস এক্সপ্লেনেশন গুলো দেওয়া, এগুলাই হচ্ছে তোমার রিকনস্ট্রাকশন, ঠিক আছে? এইগুলোর মাধ্যমে তুমি রিকনস্ট্রাক্টটা করবা, ঠিক আছে? বুঝা গেছে? সো বুঝতেই পারতেছো রিকনস্ট্রাকশনটার জন্য প্রিপারেশন, কিন্তু তোমার আধা প্রিপারেশন প্রেপ টাইমে যাবে, বাকি আধা হচ্ছে ডিবেটের উপর বেস করে, ডিবেটে কোন দিকে আগাচ্ছে, ঠিক আছে? রিকনস্ট্রাকশনের পরের পার্টটা ইজি, এক্সপানশন, ঠিক আছে? এক্সপানশন হচ্ছে এটা তুমি অলরেডি প্রেপ টাইমে রেডি থাকবাই। এক্সপানশন কেন?
এই যে প্রাইম মিনিস্টারের যদি আমি যাই, প্রাইম মিনিস্টারের আর্গুমেন্ট ছিল কয়টা? 1 2 3। ও নিজে বলছে কয়টা? একটা। ও তো দুটো আর্গুমেন্ট বাকি, তাই না? তো ওই যে দুটো আর্গুমেন্ট আছে, ওই দুটো আর্গুমেন্ট হচ্ছে তুমি বলবা, এক্সপ্লেন করবা, সেটাই হচ্ছে এক্সপানশন বা নিজের কেসটাকে এক্সপান্ড করা। এরপর লাস্ট হচ্ছে একটা পার্ট আছে, সেটা হচ্ছে রিবাটালস। কারণ স্বাভাবিকভাবেই তুমি যদি ডিপিএম হও বা ডিএলও হও, তোমার আগের জন্য তো কিছু এসে নিজের কেস এক্সপান্ড করবে, তো সেটাকে তোমার হ্যামার করতে হবে না, সেটাই হচ্ছে রিবাটালস। তো মেন কথা এই 4টা জিনিস লিখে রাখো, তাইলেই হবে, বেশি আর লাগবে না। আর এগেইন সেকেন্ড স্পিকারদের জন্য খাতার প্রিপারেশন একই রকম, ঠিক আছে? এখানে আমি আর আলাদা করে আঁকি নাই, এরকম থাকবে। এই ধরো তোমার খাতা, এই ডান দিকে তুমি নিজের কেস লিখবা, সরি বাম দিকে নিজের কেস লিখবা, ডান দিকটাকে 2 ভাগে ভাগ করবা, এখানে অপোনেন্ট কি বলতেছে সেগুলো তুলবা, আর স্পিচ চলাকালীন সময়ে এখানে ওটা রিপ্লাই গুলো লিখবা। ডিএল ও ডিপিএম এর কিন্তু একটা সুবিধা আছে, মানে স্পেশালি ডিএল এর এই সুবিধাটা আছে। ডিএল এর আগে কে কে স্পিচ দেয় একটু বলো তো, আমরা যদি ওখানে যাই আবার, হয়ে গেল। এই যে ডিএল এর আগে কিন্তু প্রাইম মিনিস্টার স্পিচ দেয়, এরপর এলও স্পিচ দিতে ওঠে। তো এলও যখন স্পিচ দিতে ওঠে, তখন কিন্তু প্রাইম মিনিস্টার কি কি বলছে সেটা ডেপুটি লিডার অফ অপোজিশনও লিখে ফেলছে। সো এলোর 5 মিনিটের সময়ও কিন্তু সুন্দর মতো সেগুলার রিবাটালস রেডি করতে পারে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। দিস ব্রিংস টু দ্য লাস্ট পার্ট অফ টুডেজ সেশন, হুইপের প্রিপারেশন। ঠিক আছে, হুইপের প্রিপারেশন দেখো ফাঁকা, আমি এখানে কিছু লিখিয়ে রাখিনি। এটা মানে কি বলে সিম্বলিক অ্যাকচুয়ালি। আমি নিজে হচ্ছে যেটা বলতেছিলাম হুইপ করি, আর আমি একটা কথা অনেক বেশি বলি যে হুইপের প্রেপ টাইম শুরু হয় ডিবেট শুরু হওয়ার পর। ঠিক আছে, ডিবেটটা যে মোমেন্ট থেকে শুরু হচ্ছে, হুইপের কাজ তখন থেকে শুরু, যে হুইপ কি করবে না করবে। ওকে, সো হুইপ অ্যাকচুয়ালি করবেটা কি? হুইপের কাজটা আমি একদম বলি, মানে এটা হচ্ছে এটার কোনো মানে দেখতেছো যত নিয়ম আগাচ্ছে, মানে যত আগাচ্ছ গদবাধা নিয়মগুলো তত কমছে। ঠিক আছে, হুইপকে আরো ভালোভাবে ডিবেটের কি বলে পালস বা ডিবেটের ফ্লোটা বুঝতে হবে। আর হুইপকের একটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে বায়াসড জাজ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, হুইপ হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে একটা মানে ডিবেটের জাজমেন্ট দেবা। ঠিক আছে, বাট তোমার জাজমেন্টটা হবে হচ্ছে আর কি কি বলে গত আমলের বাংলাদেশের বিচারপতিদের মতো। ঠিক আছে, ওটার রেজাল্ট কোন দিক যাবে আমরা সবাই জানি, কিন্তু তোমার হচ্ছে এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে রেজাল্ট এদিকেই যাবে। ঠিক আছে, তো এটা যদি তুমি প্রমাণ করতে পারো দেন ইউ আর গুড হুইপ। ঠিক আছে, তো হুইপের কাজটা কি বললাম আবার, এদিকে যথারীতি নিজের কেস থাকবে, আর এই পাশে তুমি অপোনেন্টের কেসগুলো লিখবা। ঠিক আছে, আর এই পাশে নিজের রিপ্লাই রেডি করতে থাকবা, যত বেশি রিপ্লাই রেডি করতে পারো। প্রেপ টাইমে যেটা বলছিলাম, তুমি নিজেই হচ্ছে অপোনেন্টের কেসই চিন্তা করতে থাকো। সো কেসের রিবার্টাল কি হবে, এই চিন্তাটা তোমার আরো বেশি ফ্লুয়েন্ট থাকবে। আর যদি হুইপের দিকে তাকাও, অপোজিশন হুইপের আগে ও 2 5 মিনিটের টাইম ফ্রেম পায়, যেখানে ওর কিন্তু কোনো কাজ নাই, ওর নিজের টিমমেট স্পিচ দিচ্ছে, তো তোর অপোনেন্টের স্পিচও তোলা লাগতেছে না। ও এই মোমেন্টে হচ্ছে অপোনেন্টের পিএম আর ডিপিএম যে স্পিচ গুলো দিচ্ছে সেগুলো সব রিপ্লাই রেডি করতে থাকে। আর গভর্নমেন্ট হুইপ একটা উইন্ডো কম পায়, বাট হয়তো গভর্নমেন্ট হুইপও কি ডিপিএম এর উইন্ডোটা পায়। এইটার মধ্যে ও নিজের রেজাল্ট গুলো রেডি করতে থাকে। ঠিক আছে, রেজাল্ট গুলো রেডি করে ডেলিভারি দেওয়া, একটা বায়াস জাজমেন্ট দেওয়া, আর ফাইনাল কাজটা হচ্ছে একটা হুইপের ওয়ার্ল্ড কম্পারিজন দেখা। ঠিক আছে, ওয়ার্ল্ড কম্পারিজন মানে কি? ধরো যদি আমরা আমাদের সেই শুরুর মোশনেই ফিরে যাই, এই সংসদ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করবে, হুইপ তো একদম শেষ বিতার্কিক না, এটা মাথায় রেখো। ও হুইপকে কিন্তু মাশাআল্লাহ এসে যদি আর্গুমেন্ট বলা লাগে হুইপে, তাহলে কিন্তু গেছে ডিবেট ওখানেই শেষ। ঠিক আছে, আর্গুমেন্ট জানো তোমার 2 আগে স্পিকার বলে যায়। হুইপ এসে কি করবে, হুইপ হচ্ছে জাস্ট ওই যে মানে কি বলে বিল্ডিং এর ঢালাইটা দিবে। ঠিক আছে, বাইরের রংটা করবে, রং করে দেখা যে ভাই দেখেন আমার বিল্ডিং বেশি সুন্দর আর ওদের বিল্ডিং তো নাই, ওটা আমি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছি। দুটো ওয়ার্ল্ডের কম্পারিজন দেখাবে। যদি আমি পক্ষের হুইপ হই, আমি এসে প্রমাণ করার চেষ্টা করব যে আমার ওয়ার্ল্ডে ক্রিমিনালরা বেশি রিহ্যাবিলিটেট হচ্ছে, আমার ওয়ার্ল্ডে ভিকটিমদের যেহেতু স্যাটিসফ্যাকশন ওভাবে দেওয়া মানে কখনো আরবিট্রারি একটা জিনিস, সো ভিকটিমদেরকে আমি টু সাম এক্সটেন্ট স্যাটিসফ্যাকশন দিতে পারছি একটা প্রপার শাস্তির মাধ্যমে। কিন্তু কম্পারেটিভলি হুইপ মানেই কম্পারেটিভ ওয়ার্ডটা তোমার ইউজ করতে হবে। কম্পারেটিভলি আমার ওয়ার্ল্ডে আমি ক্রিমিনালদের জন্য একটা বেটার ফিউচার, ক্রিমিনালদের ফ্যামিলির জন্য একটা বেটার ফিউচার এনশিওর করতেছি, যেই ফিউচার গুলা আমার অপোনেন্ট দল এনশিওর করে না। ওয়ার্ল্ড কম্পারিজনের অন্যতম একটা কাজ হচ্ছে কল আউট করা। ঠিক আছে, ওদের কোন কোন জায়গা আনএক্সপ্লেইনড ছিল, কোন কোন জায়গা কন্ট্রাডিক্টরি ছিল, কন্ট্রাডিক্টরি মানে বুঝছো তো, মানে শুরুতে এক লাইনে আর্গুমেন্ট শুরু করছে, পরে যে গেছে আর্গুমেন্ট উল্টায়। আর কোন কোন জায়গা হচ্ছে কি বলবো মানে লেস এক্সপ্লেইনড ছিল। ঠিক আছে, কম্পারেটিভ অ্যানালাইসিসে। ঠিক আছে, এই সবগুলা ব্যাখ্যা করে মানে একদম জাজকে মুখে তুলে খাওয়াই দিতে হবে যে ভাই দেখেন ও এটা এক্সপ্লেন করে নাই, ও এটা বলছে নিজের কেসের সাথে কন্ট্রাডিক্টরি, ওর এটার এক্সপ্লেনেশন এতদূর ছিল, ওর ওয়ার্ল্ডে যদি 100 জন মানুষের লাভ হয়, আমার ওয়ার্ল্ডে 1000 জন মানুষের লাভ হচ্ছে।
কখনো কখনো এটা, কখনো কখনো এরকম আর্গুমেন্ট দেয়া লাগতে পারে যে ভাই দেখেন ওদের ওয়ার্ল্ডে যদি 1000 জন মানুষের কিছু লাভ হয়, আমার ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট একটা মানুষের কোনো মৃত্যু হয়ে যাইতেছে না যদি আমি কি বলে শাস্তিটা মানে ইনোসেন্ট মানুষের মৃত্যু আমি ঠেকাতে পারছি। দ্যাটস ওয়াই আমার ওয়ার্ল্ডটা বেটার। এগুলো এসে বলে জাজকে বুঝাই দিয়ে যাওয়া যে এই কারণে আমরা বিতর্কটা জিতি, দুটো পৃথিবীর মধ্যে আমাদের পৃথিবীটা বেটার, দ্যাটস ওয়াই উই উইন দ্য ডিবেট। এইভাবে হুইপের স্পিচ কনক্লুড করা লাগে। বুঝা গেছে? বুঝা গেছে গাইজ? জি ভাই।